আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আই থিঙ্ক তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে হচ্ছে আমি উইথ ক্লোজ এর উপরে একটা প্রিমিয়াম লেভেলের ক্লাস নিতেছি ইনশাআল্লাহ। সো আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি আজকের এই ক্লাস করার পরে উইথ ক্লোজ এর প্রেমে পড়তে তুমি বাধ্য। এমন ভাবে উইথ ক্লোজটা তোমার সামনে উপস্থাপন করব, তুমি যে কাউরে উইথ ক্লোজ বোঝাইতে পারবা। আমি তোমাকে আবারও বলতেছি, এমন ভাবে তোমার সামনে এই উইথ ক্লোজটা উপস্থাপন করব, তুমি অন্য যে কোনো তোমার বন্ধু কিংবা বান্ধবীকে কিংবা ছোট ভাই ব্রাদার যারা আছে সবাইকে বোঝাইতে পারবো ইনশাআল্লাহ। সো একদম ইন্ট্রোতে একটাও বেশি কথা বলবো না। আর যদি সত্যি তোমার ক্লাসটা ভালো লেগে থাকে, একটু তোমার যে বন্ধু বা বান্ধবীটা তার ইংলিশে প্রবলেম, তুমি বিনা নির্দ্বিধায় একদম নির্দ্বিধায় তুমি আমার এই কোর্স সম্পর্কে রেফার করতে পারো। বলতে পারো যে আমরা এই মিশন ইংলিশ অ্যাপ্লাস কোর্সে ভর্তি আছি, তোরা চাইলে ভর্তি হতে পারো মাত্র 500 টাকা দিয়ে। ওকে, চলো দেখো উইথ ক্লোজ করার ক্ষেত্রে প্রথমত আমাদের যেটা করতে হবে, উপরে যে বক্স আছে না, এই বক্সের মধ্যে 10টা ওয়ার্ড থাকে। অনেক সময় 10টা থাকে না, 8টা থাকে, ম্যাক্সিমাম টাইম 9টা থাকে। তো জয়টা কম থাকবে, ধরো এটার মধ্যে কিন্তু একটা কম আছে, একটা বক্স। তো এর মানে হচ্ছে তুমি চাইলে একটা ওয়ার্ড একের বেশি কি করতে পারবে, ব্যবহার করতে পারবা। যদি এখানে 2টা ওয়ার্ড না দেওয়া থাকতো তখন তুমি কি করতে পারতা, একটা ওয়ার্ড তুমি 2টা ওয়ার্ড কি করতে পারতো, 2বার ব্যবহার করতে পারতা, বেশি ব্যবহার করতে পারতা। কারণ তো 10টা গ্যাপ তো আমার পূর্ণ করতে হবে, তাই না? তো দেখো উপরের বক্সে ওয়ার্ড যেগুলো থাকে সবগুলো পড়বো, পড়ার পরে হচ্ছে আমি প্যাসেজটা পড়বো এবং হচ্ছে অর্থ অনুসারে উপরের ওয়ার্ডগুলো বসাবো। অনেক সময় আমাদের কি করতে হয়, এই গ্রামাটিক্যাল মানে সেন্টেন্সে গ্রামাটিক্যাল পজিশন অনুযায়ী ওই ওয়ার্ডগুলোকে অনেক সময় একটু কি করতে হয়, চেঞ্জ করতে হয়, না পার্টস অফ স্পিচটা চেঞ্জ করতে হয়। এটা তুমি দেখলেই বুঝবা কখন তোমার চেঞ্জ করা প্রয়োজন। দেখো আমরা উপরে ওয়ার্ডগুলো দেখি, কি আছে? অফ একটা প্রিপজিশন, এন একটা আর্টিকেল, আউট একটা প্রিপজিশন, দি মানে একটা আর্টিকেল, অ্যাংলার্স, অ্যাংলার্স মানে হচ্ছে তোমার হচ্ছে মাছ শিকারী, যারা হচ্ছে বড়শি দিয়ে মাছ শিকার করে না। কারা কারা হচ্ছে বড়শি দিয়ে মাছ শিকার করছে বলো তো? আমি ছোটবেলা যে পরিমাণ বড়শি দিয়ে মাছ মারতাম, খালের পাশে মাছ মারতাম, খালে মাছ মারতাম, কিংবা হচ্ছে বিল আছে না, বিলে যাইতাম। ছোট ভাই ব্রাদার বলতে আমার যে চাচাতো ভাই যারা ছিল সবাই নিয়ে বিলে মাছ মারতে যাইতাম, বুঝছো? বড়শি দিয়ে মাছ মারতাম, আবার খালে মাছ মারতাম, পুকুর তো আছে, পুকুরেও মাছ মারতাম। তো কারা কারা মাছ মানে মাছ মারার প্রতি, বড়শি দিয়ে মাছ মারার বিষয়টার প্রতি ফ্যাসিনেশন আছে বা প্যাশন আছে, একটু কমেন্টে জানাও। তো যেটা বললাম, অ্যাংলার্স মানে হচ্ছে তোমার কি, মাছ শিকারী। এরপর হচ্ছে রিফ্রেশ, রিফ্রেশ মানে হচ্ছে সতেজ করা, ইনটু মানে একটা প্রিপজিশন, অন মানে একটা প্রিপজিশন, ফরচুনেট মানে কি ভাগ্যবশত বা মানে লাক মানে ফরচুনেট মানে কি, ফরচুনেট মানে ভাগ্য, ফরচুনেট মানে কি ভাগ্যবশত, এটা একটা অ্যাডজেক্টিভ। যাও তো দেখো এই যে ওয়ার্ডগুলো এখানে আছে, এখন আমার কাজ হবে এই প্যাসেজটা পড়া। তার আগে একটু আমি নাম্বারিংটা করে নিই, 10টা গ্যাপ থাকবে তো। তাহলে দাঁড়াও, এ বি সি ডি ই এফ জি এইচ, তারপরে ধরো এই পাশে দিলাম আই জে। ওকে, দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা প্যাসেজটা পড়ি, দেখো কেমনে তোমার সামনে উপস্থাপন করি। আই এম ফাউন্ড, আই দেখো এই দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এমন এক জিনিস, মানে একটা ওয়ার্ড তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট মুখস্থ করো অটোমেটিক মুখ দিয়ে চলে আসে। দেখো আমি ছোটবেলা মুখস্থ করছিলাম, মেইনলি ইন্টারে মুখস্থ করছিলাম ফন্ড অফ। ফন্ড অফ মানে হচ্ছে কোনো একটা কাজ করার প্রতি অনুরাগী, মানে করতে ভালো লাগে এরকম বোঝায়। দেখো ফন্ড অফ মানে কি, আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের লিস্টে তোমাকে দিব। ফন্ড অফ মানে কি, অনুরাগী। বলো ফন্ড অফ অর্থ কি, অনুরাগী। মানে কোনো একটা কাজ করার প্রতি কারো যদি তীব্র প্যাশন থাকে তখন সেক্ষেত্রে হচ্ছে আমরা কি ইউজ করি, ফন্ড অফ ব্যবহার করি। দেখো ফন্ড দেখছি, এরপরে অফ অটো মুখ দিয়ে চলে আসছে, এটা বলাও লাগছে না। তার মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন খুবই গুরুত্বপূর্ণ, সেটা উইথ ক্লোজের কাজে লাগে। পাশাপাশি তুমি যখন কি বলবা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন করতে যাবো তখন তোমার কাজে লাগবে। তাহলে কি বললাম, আই এম ফন্ড অফ অ্যাংলিং, মানে হচ্ছে অ্যাংলিং শব্দটা তোমার মাছ ধরা, বিশেষ করে বড়শি দিয়ে মাছ ধরাকে আমরা অ্যাংলিং বলি। তো আই এম ফন্ড অফ অ্যাংলিং মানে হচ্ছে আমি বড়শি দিয়ে মাছ ধরতে ভালো লাগে আমার, বা এটার প্রতি আমার অনুরাগী, বা এটার প্রতি আমার প্যাশন আছে। তাহলে এখানে প্রথমটা কি হবে, ফন্ড অফ। এখানে যেহেতু অফ আছে তো আমি নিতে পারি এ নাম্বার, কি নিতে পারি, অফ নিতে পারি, বুঝছো? তাহলে আই এম ফন্ড অফ অ্যাংলিং, আমি হচ্ছে মাছ ধরতে ভালো লাগে আমার। হোয়েন এভার আই গেট টাইম, যখনই আমি সময় পাই, আই গো ড্যাশ অ্যাংলিং, যখনই আমি সময় পাই, আই গো আমি যাই, ড্যাশ অ্যাংলিং মানে হচ্ছে আমি বের হয়ে যাই, অ্যাংলিং মানে মাছ ধরার জন্য। মানে মাছ ধরা যেহেতু আমার একটা নেশা, যখনই আমি সময় পাই তখন হচ্ছে মাছ ধরার জন্য আমি বের হয়ে যাই। তাহলে গো ড্যাশ বলতো, বের হয়ে যায়। তো বের হওয়ার সাথে কি হইতে পারে, গোর সাথে তুমি কি নিতে পারো, গো এন্ড দা, অ্যাংলার্স, রিফ্রেশ, অন, ফরচুনেট, কোনটা নিতে পারো বলতো? গো ড্যাশ মানে আমি বের হয়ে যাই, কিসের জন্য, ওই মাছ ধরার জন্য। তাহলে বের হয়ে যাওয়া এটার সাথে কি মিলে বলতো, গো আউট। গো আউট মানে কি, বের হয়ে যাওয়া। তাহলে গোর সাথে কি মিলে, আউট যায়, রাইট?
তাহলে ওয়েন এভার আই গেট টাইম, যখনই আমি সময় পাই, আই গো আউট অ্যাংলিং, আমি হচ্ছে মাছ ধরার জন্য বের হয়ে যাই। এরপরে অন লাস্ট ফ্রাইডে, কিছু গত শুক্রবার, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম টু এ বিগ লেক নিয়ার মাই ভিলেজ, মানে আমার গ্রামের পাশে একটা বড় কি আছে, লেক আছে। লেক মানে হ্রদ, ওই প্রাকৃতিক হ্রদে আমি গিয়েছিলাম, লেকে গিয়েছিলাম। আই টুক, আমি নিয়েছিলাম ড্যাশ অ্যাংলিং রড। অ্যাংলিং মানে হচ্ছে মাছ ধরার, আর রড মানে হচ্ছে ছিপ। এই যে বড়শি দিয়ে আমরা মাছ ধরি, একটা টান মারি বড়শি, এটাকে আমরা বলি ছিপ। বড়শি ছিপ বলি, ময়মনসিংহ এ ছিপ বলি, তোমরা জানি না কোন অঞ্চলে কি ডাকো, ওটাকে আমরা কি বলি, ছিপ বলি। রড মানে, রডের বাংলা হচ্ছে বড়শির ছিপ, যে লাঠি যেটা থাকে আর কি, যেটা দিয়ে আমরা টান দিই মাঝে খাইলে, যখন হচ্ছে পাতা কাটি লড়ে আমরা এভাবে কি করি, টান মারি, তাই না? ওই যে ছিপটা যে আছে, ছিপটাকে আমরা বলি, লাঠিটাকে বলি কি ইংলিশে রড। ওকে, তো তোমার অঞ্চলে তুমি কি ডাকো এটাকে? আমরা হচ্ছে কি বলি, বসে ছিপ বলি। আর তুমি কি বলো একটু কমেন্টে জানাই। আর যেটা পানির উপরে এভাবে ভাসমান থাকে, যেটা নড়ে মাছে খাইলে, ওটাকে পাতা কাটি, অনেক জায়গায় এটাকে টেরেঙ্গা। তোমার অঞ্চলে কি ডাকো একটু বললো। তাহলে অ্যাংলিং রড মানে হচ্ছে তোমার মাছ ধরার ছিপ। বেইট মানে হচ্ছে টুপ, মানে যেটা বড়শির মাঝে দিয়ে আমি পানিতে ফেলাই, আধার, মাছের আধার, ওটা হচ্ছে বেইট। ড্যাশ আমব্রেলা, লাইট ড্যাশ এন্ড সাম আদার নেসেসারি থিংস, আরো কিছু প্রয়োজনীয় জিনিস ফর অ্যাংলিং, মানে মাছ ধরার জন্য। তাহলে পুরো বাংলাটা আমরা কি বুঝি, এরপরে তুমি নিজেই বসাতে পারবো। আই টুক, আমি নিয়েছিলাম ড্যাশ অ্যাংলিং রড, মানে একটি অ্যাংলিং রড, একটা মাছ ধরার ছিপ নিয়ে গিয়েছিলাম, একটা মাছ ধরার ছিপ নিয়ে গিয়েছিলাম, মাছের টুপ নিয়ে গিয়েছিলাম, ড্যাশ আমব্রেলা, মানে যেহেতু অনেক সময় রোদ থাকে না, রোদের জন্য কি নিয়ে গেছিলাম, একটা ছাতা নিয়ে গেছিলাম। ড্যাশ লাইট ড্যাশ, মানে হালকা কিছু একটা নিয়ে গেছিলাম। হালকা মানে জল খাবার, ধরো মাছ মারতে মারতে অনেক সময়, মাছ ধরতে ধরতে তুমি ক্লান্ত হয়ে যাবে, অনেক সময় খাবার দরকার, একটু স্ন্যাক্স দরকার বা জল খাবার দরকার, তো কিছু জল খাবার নিয়েছিলাম। এন্ড সাম আদার নেসেসারি থিংস, এবং আরো কিছু প্রয়োজনীয় জিনিস নিয়েছিলাম ফর অ্যাংলিং, মাছ ধরার জন্য। তাহলে বলো, আই টুক ড্যাশ অ্যাংলিং রড, আমি হচ্ছে একটা মাছ ধরার ছিপ নিয়ে গিয়েছিলাম। তাহলে একটি অর্থে আমরা কোন আর্টিকেলটা এখানে নিতে পারি বলো তো? একটি অর্থে এখানে কি আছে, এন আছে না, তার মানে আমি এখানে কি নিতে পারবো, সি নাম্বারটা এন নিতে পারবো। যেহেতু একটা মাছ ধরার ছিপ বোঝাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আমি এন ব্যবহার করলাম। ওকে, আচ্ছা। তারপরে ড্যাশ আমব্রেলা, আমব্রেলা মানে কি, ছাতা। তাহলে আমি নিয়েছিলাম, কয়টা ছাতা নিয়েছিলাম বলো তো? একটা ছাতা নিয়েছিলাম। এখানে তুমি চাইলে কি ইউজ করতে পারবা, এই এনটা ইউজ করতে পারবা, কারণ হচ্ছে আমরা জানি যেহেতু একটা বক্স খালি আছে, তার মানে হচ্ছে এখান থেকে একটা ওয়ার্ড একের অধিকবার ব্যবহার করতে পারবো। বুঝতে পারছি ভাইয়া কি বলছি? এখানে যখন কি থাকবে, 10টা ওয়ার্ডই থাকবে, তখন তুমি একটা ওয়ার্ড দুইবার ব্যবহার করতে পারবো না। যেহেতু একটা ওয়ার্ড কম আছে, তার মানে হচ্ছে আমি একটা ওয়ার্ড একের অধিকবার ব্যবহার করতে পারবো। তো এখানে একটা বড়শির ছিপ বোঝাতে আমি একটি বোঝাতে এন নিয়েছিলাম, আবার এখানেও একটা ছাতা বোঝাতে আমরা কি নিলাম, এনটা নিলাম। ওকে, আচ্ছা। এরপর দেখো লাইট ড্যাশ, লাইট মানে হচ্ছে তোমার অনেক সময় আলো বোঝায়, আবার এই লাইট অর্থ হচ্ছে অনেক সময় হালকাও বোঝায়। খাতার মধ্যে লেখো, নোট খাতার মধ্যে লেখো, এই লাইট মানে আলো বোঝায়, আবার এই লাইট অর্থ অনেক সময় হালকা বোঝায়। কি বোঝায় বলো? হালকা। এখানে আলো না, এখানে মেইনলি লাইট ড্যাশ মানে হালকা জল খাবার। দেখো, রিফ্রেশ মানে হচ্ছে তোমার কি করা, সতেজ করা, রাইট? বাট রিফ্রেশমেন্ট একটা ওয়ার্ড আছে, নাউন, এটারই নাউন ফর্ম রিফ্রেশমেন্ট। এই রিফ্রেশমেন্ট অর্থ সতেজও বোঝায়, আবার রিফ্রেশমেন্ট অর্থ তোমার কি বোঝায়, রিফ্রেশমেন্ট অর্থ জল খাবার বোঝায়, হালকা নাস্তার খাবার যেটা, সেটাকেও বোঝায়। তাহলে ভাই বলো, একটা ওয়ার্ড তুমি শিখলা রিফ্রেশমেন্ট, এটার অর্থ হচ্ছে জল খাবার। বলো ভাইয়া, এটার অর্থ কি, জল খাবার। এই যে আমরা একটা ওয়ার্ড আছে না স্ন্যাক্স, স্ন্যাক্সের সিনোনিম হচ্ছে রিফ্রেশমেন্ট। বুঝছো? তাহলে লাইট মানে হালকা, এবং আমার সাথে কি নিয়েছিলাম, হালকা জল খাবার। তুমি যদি এখানে রিফ্রেশ ওয়ার্ডটা ইউজ করো, তুমি তো দিতে পারবা না। দিতে পারবা যে হালকা সতেজতা নিয়েছিলাম? না, তোমার কি দিতে হবে, রিফ্রেশমেন্ট মানে জল খাবার দিতে হবে। তাহলে এখানে এই নাম্বারটা কি দিব ভাইয়া বলো, রিফ্রেশমেন্ট দিতে হবে। আবার তুমি যদি গ্রামাটিক্যালি একটু চিন্তা করো, এই লাইট কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তুমি এখানে রিফ্রেশ ওয়ার্ডটা ইউজ করলা, রিফ্রেশ মানে ভার্ব, সতেজ করা। কিন্তু ভাইয়া তোমাকে শেখাইছে যে অ্যাডজেক্টিভের পরে ভার্ব মামা বসে নাকি নাউন মামা বসে, বলো তো? একটা অ্যাডজেক্টিভের পরে কে বসে, নাউন বসে না? সাফিক্স প্রিফিক্সে তুমি শিখছো না? যদি অ্যাডজেক্টিভের পরে নাউনই বসে, তাহলে তুমি রিফ্রেশ ভার্বটা তো বসাইতে পারবে না, এটাকে নাউন ফর্ম বানাইতে হবে।
তো রিফ্রেশকে আমরা নাউন করছি MENT একটা সাফিক্স যুক্ত করে। দেখো এটা নাউন হয়ে গেছে, এবং যখনই নাউন হয়েছে তখন এটার অর্থ হয়ে গেছে জল খাবার। দেখছো কেমনে মিলে যায়, দেখছো? তুমি যদি অর্থ নাও জানতা, গ্রামাটিক্যাল চিন্তা করলেও সেটা কি হয়ে যায়, উত্তর কারেক্ট হয়ে যেত। তাহলে ভাইয়া I took an angling rod, আমি একটা বড়শির ছিপ নিয়েছিলাম, মাছের খাবার নিয়েছিলাম, আধার নিয়েছিলাম, an umbrella একটা ছাতা নিয়েছিলাম, লাইট রিফ্রেশমেন্ট কিছু জল খাবার নিয়েছিলাম, and some other necessary things এবং আরো কিছু প্রয়োজনীয় জিনিস ফর অ্যাংলিং মাছ ধরার জন্য আরো কিছু প্রয়োজনীয় জিনিস যা যা লেগেছিল সেটা নিয়েছিলাম। I went there, আমি ওই লেকে গিয়েছিলাম in the morning সকালবেলা, and spent the whole day এবং সারা দিন সেখানে অতিবাহিত করেছিলাম। দেখো spend অর্থ অতিবাহিত করা, spent B2 ফর্মে আছে, তার মানে আমি অতিবাহিত করেছিলাম। I threw the hook with the bait at about 8 am, ভাইয়া থ্রো আরটা জানো না? থ্রো শব্দটা তো তোমার নিক্ষেপ করা, বলো। থ্রো মানে কি করা? নিক্ষেপ করা। যে বসি টাইপের মেলছে না, বসি সুতা নিয়ে, তো এই যে মেলে ছিল, নিক্ষেপ করেছিল, তাহলে থ্রো অর্থ নিক্ষেপ করা। এখানে যেহেতু গত শুক্রবারের কাহিনী, এই জন্য কোন ফর্মে আছে? এটা B2 ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে। থ্রিউ নিক্ষেপ করেছিলাম। দা হুক মানে যে তোমার বড়শি, যে তোমার কলটা কিভাবে চিনাই রে ভাই? বড়শি দেখলে দেখাইতে, বড়শি যে আংটাটা, যে আংটার মাঝে খাবারটা থাকে, আংটার মাঝে মাছের আদারটা থাকে না, ওটারে বলি আমরা হুক। ইংলিশে কি বলি? হুক বলি। I threw, আমি ওই হুকটা, মাছের যে শিকলটা মাছ ধরার বড়শির, ওইটা মিলেছিলাম উইথ বেইট, এবং যেটার মাঝে কি দিয়েছিলাম? মাছের বেইট মানে খাবার, মাছের আদার দিয়েছিলাম, একটু রুটি বা সাথে আরো পিঁপড়া ডুল। আমরা মাছ মারতাম কি জানো? পিঁপড়া আছে না, পিঁপড়া কিন্তু অনেক ডুল থাকে আর কি গাছের মধ্যে বিভিন্ন, তো এই গাছের থেকে আমরা পিঁপড়া ডিম আছে না, ডিম দিয়ে হচ্ছে রুটির সাথে একসাথে করে, তখন এটা যখন বড়শিতে দিয়ে ফালতাম, এটা ট্যাংরা তো ধরতো, ট্যাংরা মাছ লয়ে দিত। আর মাছের মাঝে সবচেয়ে মজার মাছের খাওয়ান কোনটা জানো? সবচেয়ে বেশি মাছে কোন মাছে খায়? দেখবো তোমার মাছে লাইটটা মাছে, লাইটটা বলতে আমরা লাইটটা বলতেছি মানে বইয়ের পাশে লাঠি মাছ, ওইটা দেখবা হচ্ছে খাওয়ার সাথে সাথে একদম পাতা গাড়ি ডুবাই লয়ে যাওয়া শুরু করে, মাঝে মাঝে আঞ্চলিকতা চলে যাচ্ছে, সেটা ছাড়তে পারি না, ময়মনসিংহে মানুষ। তো যেটা বলতেছিলাম যে I threw the hook with the bait at about 8 am, dashed the lake but no fish took the bait। বলতেছে মাছের যে তোমার বড়শির শিকলের মাঝে আধার দিয়ে আমি হচ্ছে প্রায় 8টার দিকে কি করেছিলাম, ওই হ্রদের মাঝে মানে বড়শিটা ফেলেছিলাম, বাট দুঃখের বিষয় নো ফিশ টুক দ্য বেট, কিন্তু কোনো মাছই ওই আধারটার মাঝে কি করে নাই, আধারটা খায় নাই। ওকে, তার মানে দেখো আমি I threw the hook with the bait about 8 am the lake। দেখো বড়শিটা কোথায় ছিল? পানির উপরে ছিল না? যখন তুমি বড়শির এটা ফালাইছো তখন কি পানির ভিতরে চলে গেছে না? ধর এটা পানি, এটা পানি, যখন বড়শিটা পড়ছে, এটা ধরলাম বড়শি, তো বড়শিটা কি উপর থেকে ভিতরে গেছে না? তুমি একটা প্রিপোজিশন জানো যে বাহির থেকে ভিতরে প্রবেশ করলে গতিশীল অবস্থায়, সেক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি? ইনটু ব্যবহার করি। তাহলে কি কেন ব্যতিক্রম হবে? বড়শিটা যেহেতু বাহির থেকে একদম পানির ভিতরে গেছে, দ্যাট মিনস আমি এখানে প্রিপোজিশন কোনটা ইউজ করতে হবে? ইনটু ইউজ করতে হবে। তাহলে কি হবে? I threw the hook with the bait at about 8 am into the lake but no fish took the bait। কোন বড়শিটা কোনো মাছ কি করে নাই, খায় নাই আর কি। তাহলে F নাম্বার কি হবে? F নাম্বার কি হবে? ইনটু হবে। ওকে, এরপরে দেখি কি আছে, মজা লাগতেছে কিনা, বুঝতেছো কিনা একটু বলো তো। এমন ভাবে পড়াই আমরা বুঝছি না, আরেকজনে বোঝাইতে হবে তুমি, বুঝছো? I got a little disappointment। ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে হতাশ, ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হতাশ। যেহেতু এই যে সারাদিন আসছি, মাছ বড়শির ছিপ ফালাইছি, বাট কোনো মাছে খাইতেছে না, আমি হতাশ হয়ে গিয়েছিলাম। When I was about to leave the place, যখনই হচ্ছে প্রায় আমি ওই জায়গাটা ছেড়ে দিচ্ছিলাম, যে যাক আজকে আর মাছই মারতাম না, কোনো মাছই খাইতেছে না, a big fish devoured dash bait। দেখো যখনই হচ্ছে আমি চলে যাচ্ছিলাম প্রায়, a big fish একটা বড় মাছ, ডেভার শব্দটা তোমার গ্রাস করা, গিলে ফেলা, খাওয়া এরকম বোঝে। ডেভার মানে কি করা? গ্রাস করা বা গিলে ফেলা। একটা বড় মাছ গিলেছিল, কি গিলেছিল? ড্যাশ বেট। ওই যে যেই এটা আমি ফেলেছিলাম, যে আদারটা আমি ফেলেছিলাম, সেটা হচ্ছে একটা বড় মাছ খেয়েছিল। দেখো তো আদারটাকে কি এখানে নির্দিষ্ট করে বলতেছে না, যে যেই খাবারটা আমি ফেলেছিলাম, যে বড়শিতে যে কলটার মধ্যে যে আদারটা আমি ফেলেছিলাম, সেই খাবারটা, সেই বেইটটা, সেই টুপটা মাছ মানে মাছটা খেয়েছিল। তো নির্দিষ্ট করা অর্থে আমরা কোন আর্টিকেল ব্যবহার করি? অবশ্যই দি ব্যবহার করি। তাহলে কি হবে? যে ফিশ ডেভার্ড
দ্য বেট, ওই টুকটা মাছটি খেয়েছিল, একটা বড় মাছ খেয়েছিল। তাহলে জি নাম্বার আমি এখানে কি দিতে পারি? ডি দিতে পারি। এরপরে খেয়াল করো, আই ফেল স্পিরিটেড, আমি হচ্ছে অনেক উত্তেজিত হয়ে গেলাম, স্পিরিটেড হয়ে গেলাম। অ্যান্ড লেট দ্য হুক লোজ ফর সামথিং অ্যান্ড দেন পুল ইট। তোমরা যারা বড়শিতে মাছ মারছো তাদের একটা অভিজ্ঞতা আছে, যখন বড় মাছ ধরে তখন তুমি কি করো? তুমি বড় মাছ যদি ধরো বড়শি ধরলো, এখন তুমি যদি ধরো টান দিয়ে একদম টান দিয়ে তুলে ফেলতে চাও, দেখবা সুতা ছিঁড়ে যাবো গা, কারণ মাছের শক্তি থাকে তখন প্রচুর, একদম টান মারে মাছ চলে যাবে। কিন্তু বুদ্ধিমানের কাজ যারা যারা আসল শিকারী, তোমার ভাইয়ের মতো যারা ভালো মাছ ধরতে পারে, তারা কি করবে জানো? মাছটা যখন বড় মাছ ধরবে সাথে সাথে একটু সুতাটা ঢিল দিব, যে দা তুই দৌড়া, পানির মধ্যে তুই দৌড়া, সমস্যা নাই। যখন মাছটা একটু কি হবে, দৌড়তে দৌড়তে যখন মাছটা একটু কি হবে, ক্লান্ত হবে, তখন আস্তে আস্তে তুমি টানো, দেখবে মাছটা তখন একটু টায়ার্ড হয়ে যায় মাছ, তখন তুমি সহজে তুলতে পারো। সেম কাজটা এখানে করছে ওই ছেলেটা। কি করছে? যে আই ফেল্ট স্পিরিটেড অ্যান্ড লেট দ্য হুক লোজ। দেখো হুক মানে হচ্ছে তোমার কি, ওই বড়শির ইয়াটা, কলটা বা শিকলটা, ওইটা লোজ মানে একটু ঢিলা করে দিছে, একটু ঢিলা করে দিছে ফর সামথিং, কিছুটা একটু ঢিলা করছে, একটু নরম করছে। অ্যান্ড দেন পুল মানে হচ্ছে টানা, পুল মানে কি টানা, পুল ইট ড্যাশ। এরপরে হচ্ছে তোমার একটু ঢিল দিছে, ঢিল দেওয়ার পরে হচ্ছে ওইটা কি করলো, আস্তে আস্তে বড়শিটা টানতে শুরু করলো। কোথায় টানা শুরু করছে? উপরের দিকে। তাহলে উপরে উঠতে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করতে পারি? দেখে তো এখানে কি আছে, অন আছে। তাহলে কি হবে? যে ড্যাশ আই পুলড ইট অন, এবং এটাকে আমি এরপরে কি করে দিলাম, টানতে শুরু করলাম, উপরের দিকে টানা শুরু করলাম। তাহলে ইস নাম্বার কি হবে? অন হবে। এরপরে খেয়াল করো, ইট ওয়াজ সাচ এ বিগ ফিশ, ইট ওয়াজ সাচ এ বিগ ফিশ, এটা এমন বড় মাছ ছিল, দ্যাট আদার ড্যাশ গেদার্ড রাউন্ড দ্য ফিশ, এটা এত বড় মাছ ছিল যে আশেপাশে আমার সাথে সাথে যারা আরো শিকারীরা গেছিল, মৎস্য শিকারীরা, আরো যে মৎস্য শিকারীরা ছিল, অ্যাংলার্সরা ছিল, তারা গেদার মানে হচ্ছে কি, জমায়েত হওয়া, একসাথে হওয়া, রাউন্ড দ্য ফিশ, ওই বড় মাছ দেখে মাছের চারপাশে হচ্ছে মানুষ জড়ো হয়েছে। এ রে সানোয়ার, কত বড় মাছ তুই মারছস, সর্বনাশ, তুই তো আসল শিকারী। তাহলে বলো এখানে কি হবে? এখানে আই নাম্বার কি হবে বলো তো? আই নাম্বার হবে অ্যাংলার্স। অ্যাংলার্স মানে কি? শিকারীরা। তাহলে দ্যাট আদার অ্যাংলার্স গ্যাদার্ড রাউন্ড দ্য ফিশ, অন্যান্য শিকারীরা যারা ছিল আমার সাথে মাছ মারতেছিল ওই লেকে, সবাই একসাথে ওই মাছকে ঘিরে জমায়েত হয়েছে। ড্যাশ আই অ্যাঙ্গেলড অ্যানাদার 3 ফিশেস, অ্যাঙ্গেল মানে হচ্ছে মাছ ধরা, আমি আরো কি করেছিলাম, আরো 3টা মাছ ধরেছিলাম। অ্যান্ড রিটার্ন হোম, বাড়ি ফিরেছিলাম উইথ এ হ্যাপি মুড, যেহেতু অনেকগুলো মাছ মারছে, একটা বড় মাছ মারছে, আমি একটা হ্যাপি মুড নিয়ে বাড়িতে ফিরেছিলাম। তাহলে কি আরো 3টা মাছ ধরছে, এটা কি ভাগ্যবশত না? তো ফরচুনেট আছে, তুমি এখানে কি দিতে পারো? ফরচুনেট দিতে পারো, কি দিতে পারো? ফরচুনেট দিতে পারো। বাট তুমি জানো একটা সেন্টেন্সের একদম শুরুতে যেটা হয়, সাবজেক্ট যদি থাকে অলরেডি, সাবজেক্ট ছাড়া আরো যদি ওয়ার্ড শুরুতে বসে তখন সেটা অ্যাডভার্ব বসে। বলো কে বসে? সাবজেক্টের আগে কে বসে? কার বসার অধিকার আছে? এটা অ্যাডভার্বের অধিকার আছে। তাহলে এখানে অবশ্যই একটা অ্যাডভার্ব বসবে। যদি অ্যাডভার্ব বসে তাহলে ফরচুনেটটা কি করতে হবে? এটাকে অ্যাডভার্ব বানিয়ে দিতে হবে। ফরচুনেট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব বানানো এটা আমরি কঠিন না, এটা জাস্ট একটা অ্যালয় যুক্ত করলেই হবে। তাহলে ফরচুনেটটা কি হয়ে যাবে? ফরচুনেটলি হয়ে যাবে। আমি কি তোমাকে সত্যিকার অর্থেই উইথ ক্লোজে মানে প্রেমে পড়তে বাধ্য করছি কিনা, মানে প্রেমে পড়ছো কিনা, উইথ ক্লোজে প্রেমে পড়ছো কিনা একটু কমেন্টে জানাও তো। এভাবে তুমি যদি পড়ো 10টা পড়াইলে এবার বস হয়ে যাবে। এরপরে তুমি যেটাই নিজে নিজে নিবা, গ্রামাটিক্যাল রুলস তুমি এমনি বাঁচবে। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ অনেকগুলো প্র্যাকটিস করাই দেবো না, কোনো মানে প্যারা নিস না ভাই। অনেকেই দেখি তুমি মানে আশা করা হয়ে গেছে, মানে কি বলো না বলো, পুস্টে কি বলতে আমি তখন খুবই কষ্ট লাগে, বুঝছো? মানে আমি তো জানি আমি তোমাকে কিভাবে পড়াবো, একদম পরীক্ষার আগে যে কেমনে প্রিপারেশনটা তোমাকে গুছাই দিব, তুমি জাস্ট ওয়েট করো না ভাইয়া, দোয়া রাখ ভাইয়ের জন্য। এত অস্থির হয়েছো কেন? আমি তো জানি তোমার প্রতিটা সেকেন্ড অনেক মূল্যবান, কিন্তু আমাকে একটু সুযোগ দেও, সময় তো দিতে হবে আমাকে। আর কথা বললাম না, জাস্ট বুঝতে পারলে তুমি বুঝতে পারছো। তোমাকে বলতে হইব না যে ভাই একটু ক্লাসের ডিউরেশনটা বাড়ায়, এটা ভাই তোরে বলতে হইব। আজারের কথা বলে যদি 3 ঘন্টা নিয়ে গিয়ে দরকার আছে কোনো? আমি তো জানি তোমাকে কয়টা পড়াবো, কি পড়াবো না পড়াবো, তাই না? এটা মনে রেখে ঠকবা না তুমি, চল। তো যাও, দেখো যেটা বলতেছিলাম, তো এইভাবে তুমি যদি পড়ো তাহলে এখানে কি হবে? ফরচুনেটলি হবে, যে ভাগ্যবশত আই অ্যাঙ্গেল অ্যানাদার 3 ফিশেস অ্যান্ড রিটার্ন হোম উইথ এ হ্যাপি মুড। তো দেখো তো ভাই কত সহজে তোমাকে এটা পড়াই দিলাম। এরপরে দেখি ভাই, হ্যাঁ এই যে দেখো এটা
সেম তুমি আগে বক্সের এগুলো পড়বো, এরপর হচ্ছে প্যাসেজটা পড়বো। আর তোমাকে দেখো এখানে কিন্তু বক্সে দুইটা গ্যাপ দেওয়া আছে, দুইটা খালি দেয়ই নাই ওনারা। তার মানে হচ্ছে দুইটা, যে কোনো দুইটা আমি দুইবার ইউজ করতে পারবো, এটার অধিকার আমার আছে। যেহেতু ওনারা দেয় নাই, আমার তো ভরতে তো হবে, তাই না কিনা বলো তো? ওনারা যেহেতু এখানে দেয় নাই, তাহলে দিতে হবে। আর উইথ ক্লোজ আমি তো ধরো তোমাকে সর্বোচ্চ 30টাই করাই দিলাম, কারণ একজন টিচারে তো আমি চাইলে তো 60-70টা করাইতে পারবো না, তাই না? এর মাঝে 10টা পড়াইছিলাম, আজকে 10টা পড়াইতেছি, পসিবল হলে আরো 10টা পড়াবো একদিন ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরে যদি আরো মনে হয় আরো লাগবে আরো পড়াবো, যাক প্যারা নেই। তবে তুমি যেটা করতে হবে, নিজেরও প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি উইথ ক্লোজ এগুলো বেশি প্র্যাকটিস করবো, তত বেশি তোমার নিয়মগুলা বা একটা আনসিন প্যাসেজ তুমি এভাবে সলভ করার মতো পসিবিলিটি তখন বেড়ে যায়। দেখো, মডার্ন মানে হচ্ছে আধুনিক, গিভ মানে দেওয়া, গ্রেট মানে বড়, দি আর্টিকেল, টু, প্রিপোজিশন, ডু, অফ, রিড, এই ওয়ার্ডগুলো এখানে আছে। এখন এটা দেখি, দ্য বেনিফিটস অফ ড্যাশ দ্য বেনিফিটস অফ ড্যাশ নিউজ পেপার ক্যান হার্ডলি এক্সাগারেটেড। এক্সাগারেটেড মানে হচ্ছে তোমার অতিরঞ্জিত বা ক্ষতিকারক বলতে পারো। এক্সাগারেটেড অর্থ দুইটা অর্থ লিখতে পারো, অতিরঞ্জিত লিখতে পারো, অবলিক দিয়ে তুমি ক্ষতিকারক লিখতে পারো। ওকে, তাহলে দেখো, দ্য বেনিফিটস অফ ড্যাশ নিউজ পেপার, সংবাদপত্র কি করা উপকারিতা, সংবাদপত্র পড়ার উপকারিতা, ক্যান হার্ডলি বি এক্সাগারেটেড, খুব কমই, মানে সংবাদপত্র তুমি যদি বেশি পড়ো ওটা কোনো কিনা অতিরঞ্জিত হয় না বা ক্ষতিকারক হয় না, ওটা তুমি লাভবানই হবা, এটাই বলতেছে। তাহলে সংবাদপত্র পড়ার উপকারিতা, পড়ার ইংলিশ কি এখানে কি দেয়া আছে? রিড দেয়া আছে, আমি রিড নিলাম, তাই না? পড়া অর্থে আমি ভার্ব নিলাম রিড। এখন তুমি দেখো এটাকে চেঞ্জ করতে হবে কিনা। তুমি তো আমাকে বলা শুরু করতেছে, ভাই এখনো চেঞ্জ করেন না কেন? কারণ আপনি দেখতেছেন না মিয়া, এখানে অফ একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পর আপনি না শিখাইছেন যে ভার্ব প্লাস আইএনজি, এখানে কি ব্যতিক্রম নাকি? দেখো, তাহলে এই রিডটাকে যে আইএনজি হয়েছে কেন? কারণ অফ একটা প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ওটা কি করতে হয়? আইএনজি করতে হয়। তার মানে এখানে রিডটা কি হয়ে যাবে? রিডিং হয়ে যাবে। দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পড়ার উপকারিতা, ক্যান হার্ডলি বি এক্সাগারেটেড, এটা খুব কমই ক্ষতিকারক হয়। নিউজ পেপার ইজ ড্যাশ স্টোর হাউস অফ নলেজ, সংবাদপত্র হচ্ছে জ্ঞানের ভান্ডার। তো জ্ঞানের ভান্ডার, এই স্টোর হাউস কিন্তু কি ভান্ডারটাকে নির্দিষ্ট করে বলতেছে যে জ্ঞানের ভান্ডার। এটা কিসের ভান্ডার? ধানের ভান্ডার না, এটা জ্ঞানের ভান্ডার। তার মানে যেহেতু নির্দিষ্ট করে বলতেছে, আর নির্দিষ্ট করে বললে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি বা কোন আর্টিকেলটা ইউজ করি? দি ইউজ করি। তাহলে কি হবে? এখানে দি হবে, কারণ নিউজ পেপার ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ, এটা জ্ঞানের ভান্ডার। দ্য চিফ বিজনেস ড্যাশ এ নিউজ পেপার, একটা সংবাদপত্রের প্রধান যে বিজনেস যেটা, ইজ টু ড্যাশ আস, আমাদেরকে কি দেওয়া? একটা প্রধান সংবাদপত্রের প্রধান কাজ হচ্ছে আমাদেরকে সংবাদ দেওয়া। হুইচ উই নিড, যেটা আমাদের প্রয়োজন, ড্যাশ নো, যেটা আমাদের জানা প্রয়োজন। সংবাদপত্রের প্রধান যে কাজটা সেটা হচ্ছে কি করা? আমাদেরকে সংবাদ দেওয়া, যেটা হচ্ছে আমাদের জানা প্রয়োজন। দেখো, তাহলে দ্য চিফ বিজনেস ড্যাশ এ নিউজ পেপার, একটা সংবাদপত্রের প্রধান যে বিজনেস বা কাজটা, এখানে বিজনেস বলতে কাজ বোঝাচ্ছে, একটা সংবাদপত্রের প্রধান কাজ। আমি জানি যে এর কিংবা র বোঝাতে কোন প্রিপোজিশন ব্যবহার করি? অফ ব্যবহার করি। তাহলে যেহেতু একটা সংবাদপত্রের প্রধান কাজ, সংবাদপত্রের শেষে কি আছে? এর আছে বা র আছে, দ্যাট মিনস আমি এখানে কি ইউজ করতে হবে? অফ ইউজ করতে হবে। তার মানে বি নাম্বারটা তো গেলই, সি নাম্বারটা কি হবে? অফ হবে। বুঝাইতে পারছি কিনা? বুঝছো কিনা? তাহলে দ্য চিফ বিজনেস অফ এ নিউজ পেপার, এটা সংবাদপত্রের প্রধান যে কাজটা, ইজ টু ড্যাশ আস, এটা আমাদেরকে কি করা? সংবাদপত্রের প্রধান কাজ হচ্ছে আমাদেরকে সংবাদ দেওয়া, তাই না? সংবাদ দেওয়া। তো দেওয়া অর্থে আমরা কোন ভার্বটা নিতে পারি? দেওয়া অর্থে কোনটা নিতে পারি? গিভ নিতে পারি। তাহলে এখানে কি হবে? গিভ হবে। গিভটা কি চেঞ্জ হবে? এই ভার্বের ফর্মটা কি চেঞ্জ হবে? না, কারণ এটা একটা টু আছে, এর আগে কি আছে? টু আছে, আর টুর পরে কি ভার্বের বি ওয়ান ফর্ম হয়। এই গিভটা নিয়ে যে বি ওয়ান ফর্ম, এই জন্য এটাকে চেঞ্জ করার প্রয়োজন নেই। সংবাদপত্রের প্রধান কাজ হচ্ছে আমাদেরকে সংবাদ দেওয়া, হুইচ উই নিড, যেটা আমাদের প্রয়োজন, ড্যাশ নো, জানা প্রয়োজন। দেখো, নোটা কিন্তু একটা ভার্ব। তো ভার্বের আগে কি হয় বলতো?
ভার্বের আগে তুমি কি ইউজ করতে পারবে? আর নর্মালি চিন্তা করো, নর্মালি নিড কিন্তু এখানে এই সেন্টেন্সের মেইন ভার্ব, নিড হচ্ছে এই সেন্টেন্সের মেইন ভার্ব। দেখো টেকনিক কারে কয়, নিড হচ্ছে এই সেন্টেন্সের কি ভার্ব? মেইন ভার্ব। এখন নোটা এই সেন্টেন্সের আর একটা ভার্ব, এই নোটাকে যদি আমি নো রাখি তখন সেটা কি বি ওয়ান ফর্ম, এটা ফাইনাইট ভার্ব হয়ে যায়। একটা সেন্টেন্সে দুইটা মেইন ভার্ব রাখতে পারবো, ফাইনাইট ভার্ব রাখতে পারবো না। তখন দ্বিতীয় ভার্বটারে কি করতে হয়? নন ফাইনাইট করতে হয় না? নন ফাইনাইট করি কয়টা উপায়? তিনটা উপায় না? কি কি? টু প্লাস বি ওয়ান, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের ভি থ্রি। তিনটা উপায় করি না? কয়টা উপায় করি? তিনটা। টু প্লাস বি ওয়ান, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের ভি থ্রি। তুমি চাইলে কি এটারে নোয়িং বানাতে পারবা? তোমাকে কি বলছে যে ওয়ার্ডটা দেওয়া থাকে এটারে চেঞ্জ করার জন্য? না। তাহলে নন ফাইনাইট আমি ভার্ব প্লাস আইএনজি দিয়ে এখানে করতে পারবো না। তুমি চাইলে কি এটা নন বি থ্রি বানাতে পারবা? না। একটা ক্ষমতাই আছে, এটাকে ইনফিনিটিভ বানাতে পারবা। তাহলে ইনফিনিটিভ যদি বানাও, বিয়ন্ডটা অলরেডি এখানে আছে, তুমি সামনে দিয়ে কি যুক্ত করবা? টু যুক্ত করবা। তাহলে কি আছে এখানে? টু আছে, তুমি কি দিতে পারো? টু দিতে পারো। দেখো নন ফাইনাইট হয়ে গেছে। দেখো টেকনিক কারে কয়, খেলা কাকে বলে, পড়ানো কাকে বলে, বুঝো। কি বললাম? যে দ্য চিফ বিজনেস অফ এ নিউজ পেপার ইজ টু গিভ আস নিউজ, আমাদেরকে সংবাদপত্র মানে সংবাদ দেওয়া হয়েছে, সংবাদপত্রের প্রধান কাজ। হুইচ যেটা, উই নিড টু নো যেটা হচ্ছে আমাদের জানা প্রয়োজন। নিড একটা মেইন ভার্ব, ফাইনাইট ভার্ব, নো একটা ফাইনাইট ভার্ব। তো আমরা জানি একটা সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব রাখতে পারি না, তার মানে নোটাকে নন ফাইনাইট করতে হবে। নন ফাইনাইট করতে পারি তিনটা উপায়, টু প্লাস বি ওয়ান, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব ভি থ্রি। এখন আমি চাইলেই তো নোটাকে তো চেঞ্জ করার মতো ক্ষমতা আমাকে দেই নাই, তো ভার্ব প্লাস আইএনজি বানাইতে পারবো না, ভি থ্রি বানাইতে পারবো। পারবো কোনটা? টু প্লাস বি ওয়ান। তাহলে এখানে বি ওয়ান দেওয়া আছে, এর আগে জাস্ট টু যুক্ত করে দিই, তাহলেই তো নন ফাইনাইট হয়ে যায়। দেখো এখানে টু যুক্ত করলেই তো নন ফাইনাইট হয়ে যায়। ওকে, আচ্ছা এরপরে দেখো, ইট টেলস আস, এই সংবাদপত্রটা আমাদেরকে বলে হোয়াট হ্যাপেন্স, যেটা ঘটে এট হোম অ্যান্ড অ্যাব্রোড। হোম অ্যান্ড অ্যাব্রোড হচ্ছে একটা ইডিয়মস, এটার অর্থ হচ্ছে দেশে বিদেশে। খাতার মধ্যে লেখো, হোম অ্যান্ড অ্যাব্রোড হচ্ছে কি দেশে বিদেশে। এটা আমাদেরকে বলে, কি বলে? হোয়াট হ্যাপেন্স এট হোম অ্যান্ড অ্যাব্রোড, দেশ বিদেশে কি ঘটে সেটা সম্পর্কে আমাদেরকে বলে। এরপর হচ্ছে নিউজ পেপার, না নিউজ পেপার তো শেষই। ফর ড্যাশ civilized people cannot dash without newspaper, বলতেছে ফর civilized people, civilized মানে সভ্য, সভ্য মানুষ, civilized people যারা আছে মানে আধুনিক যুগের যারা civilized people cannot dash without newspaper, নিউজপেপার ছাড়া কিছু একটা করতে পারে না। তাহলে ফর ড্যাশ civilized people মানে যারা হচ্ছে তোমার কি, যে সভ্য মানুষ যারা, সভ্য কেমন সভ্য, কখনই সভ্য? আমি যদি বলি মডার্ন, যে ফর মডার্ন সিভিলাইজড পিপল, আধুনিক সভ্য মানুষের জন্য বা সভ্য মানুষ ক্যাননট ড্যাশ, ক্যাননট কি করতে পারে না বলতো? উইদাউট নিউজ পেপার। আধুনিক সভ্য মানুষ সংবাদপত্র ছাড়া কি করতে পারে না? তারা থাকতে পারে না বা তারা কিছুই করতে পারে না। করা ইংলিশ কি? করা ইংলিশ কি আছে? ডু আছে। তাহলে কি নিতে পারি আমি এখানে? এফ নাম্বার নিতে পারি মডার্ন, আধুনিক, আর জি নাম্বার কি নিতে পারি? জি নাম্বার নিতে পারি ডু নিতে পারি। ফর মডার্ন সিভিলাইজড পিপল, আধুনিক সভ্য মানুষের জন্য বা সভ্য মানুষ ক্যান নট ডু করতে পারে না উইদাউট নিউজপেপার, নিউজ পেপার ছাড়া কোনো কিছুই করতে পারে না। দ্য নিউজ পেপার প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য লাইফস ড্যাশ অ্যান্ড নেশন, মানে একটা জাতির জীবনে নিউজ পেপার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে একটা জাতির জীবনে, তাহলে জাতির দেখো শেষে কি আছে? অন্তস্থ র, তাই না? অন্তস্থ র থাকলে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি? অফ ব্যবহার করি। তাহলে এখানে চোখ বন্ধ করে কি ব্যবহার করব? অফ ব্যবহার করব, যে নিউজ পেপার প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য লাইফস অফ এ নেশন। ইট মেক্স দ্য ওয়ার্ল্ড স্মলার, এই যে নিউজ পেপার এটা সারা বিশ্বটা কি বানিয়ে দিতেছে? হাতের মুঠোয় এনে দিচ্ছে না, ছোট বানিয়ে দিচ্ছে। অ্যান্ড প্রোভাইডস, এবং প্রদান করে এ ড্যাশ বেনিফিট, একটা কেমন উপকারিতা? একটা বিশাল উপকারিতা, ড্যাশ আস মানে আমাদের প্রতি। তাহলে দিকে বা প্রতি বোঝাতে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি? টু ব্যবহার করি। তাহলে যে নাম্বারটা কি ব্যবহার করতে পারবো? টু। এবং কেমন উপকারিতা? বিশাল উপকারিতা। বিশাল অর্থে আমরা কি নিতে পারি? গ্রেট নিতে পারি। দেখো তো বুঝছো কিনা? The newspaper plays an important role in the life of a nation. It makes the world smaller and provides a great benefit to us. ওকে, অর্ডার হয়েছে কিনা ভাইয়া একটু কমেন্টে জানাও তো। এখন হচ্ছে আমরা 3 নাম্বারটা পড়বো সেম ভাবে। প্রথম হচ্ছে আমি উপরের বক্সের ওয়ার্ডগুলো পড়বো এবং পরে হচ্ছে প্যাসেজটা পড়বো। তো তোমাকে একটা কাজ দিই, তুমি আগে নিজে এটা সলভ করো, এরপরে তো আমি নিজেই পড়াচ্ছি। একটু পজ করো ভিডিওটা, পজ করে একটু নিজে মিলাও,
পরে হচ্ছে আমার সাথে মিলাও, কেমন? নিজে মিলাও, নিজে করো, এরপরে আমার সাথে মিলাই নিও, কেমন? ওকে, দেখো, উইদাউট মানে ছাড়া, ইলুমিনেট মানে হচ্ছে আলোকিত করা, ইগনোর মানে কি করা? অবহেলা করা, এসেনশিয়াল অত্যাবশ্যকীয়, ফর জন্যে, উইথ প্রিপোজিশন বা সাথে অর্থে প্রকাশ করে, টিল মানে হচ্ছে পর্যন্ত, ফ্লারিশ মানে সমৃদ্ধ হওয়া বা উন্নতি করা, তারপর ওয়েলফেয়ার মানে কল্যাণ, তারপরে প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিক। ভাই আমি দেখলাম এখানে এই ওয়ার্ডগুলো আছে, এখন আমার কাজ হচ্ছে এই প্যাসেজটা পড়া, যেটার সাথে যে ওয়ার্ডটা মিলবে ওটা বসাবো, যদি গ্রামাটিক্যাল কোনো চেঞ্জ আনার প্রয়োজন হয় আমি চেঞ্জ করবো, ব্যাস। আর এখানে কিন্তু 10টা ওয়ার্ডই দেওয়া আছে, আমার কোনটা একের অধিক ব্যবহার করার প্রয়োজন নেই। দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের যে উন্নয়নটা ডিপেন্ডস, এটা নির্ভর করে অন কিসের উপরে? ড্যাশ অফ ইটস ভিলেজ, মানে একটা, এটা বাংলাদেশের যে অনেক গ্রাম আছে না, গ্রামগুলার কিসের উপরে? গ্রামের মানুষের বা গ্রামের কল্যাণের উপরে বাংলাদেশের যে ডেভেলপমেন্টটা এটা নির্ভর করে। কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের গ্রামে বসবাস করে, যদি গ্রামের মানুষের কল্যাণটা বাড়ে, ওইটা নিশ্চিত করা হয়, তাহলেই দেশটা কি হবে? উন্নত হবে। তাহলে দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ ডিপেন্ডস অন ড্যাশ অফ ইটস ভিলেজ, এটা গ্রামের কিসের উপর নির্ভর করে বলতো? গ্রামের কল্যাণের উপর নির্ভর করে। কল্যাণ ইংলিশ কি? ওয়েলফেয়ার, তাই না? তাহলে ওয়েলফেয়ার অফ ইটস ভিলেজ, ইট ইজ ড্যাশ টু কিপ দ্য ভিলেজ, ইট ইজ ড্যাশ, এটা হচ্ছে অত্যাবশ্যকীয় বা এটা অত্যাবশ্যকীয় বা দরকারি বা প্রয়োজনীয়, টু কিপ দ্য ভিলেজ, ওই গ্রামটাকে রাখা ইন এ ড্যাশ কন্ডিশন, একটা এমন একটা অবস্থায় রাখা। কেমন অবস্থায় রাখা বলতো? গ্রামের অবস্থাটা কেমন রাখা উচিত? অবশ্যই সমৃদ্ধ রাখা উচিত, ভালো রাখা উচিত, উন্নত রাখা উচিত। তাহলে ইট ইজ ড্যাশ, ইজ হচ্ছে একটি কি ভার্ব বলতো? লিঙ্কিং ভার্ব। প্রত্যেকটা বি ভার্ব হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। তার মানে এই বক্স থেকে আমার একটা অ্যাডজেক্টিভ খুঁজতে হবে। ইট ইজ ড্যাশ, এটা প্রয়োজনীয়, এটা দরকারি, এটা অত্যাবশ্যকীয়। তাহলে কি নিতে পারি? অ্যাডজেক্টিভ। এখানে কি আছে? এখানে অ্যাডজেক্টিভ আছে দুইটা, একটা প্র্যাকটিক্যাল আর একটা হচ্ছে এসেনশিয়াল। তাহলে এটা কি প্র্যাকটিক্যাল নাকি এটা মানে গ্রামের মানুষের সমৃদ্ধ অবস্থায় থাকা, এটা কি প্র্যাকটিক্যাল নাকি এটা প্রয়োজনীয়? এটা অত্যাবশ্যকীয়। কোনটা? অত্যাবশ্যকীয় না। তাহলে একটা কি হবে? যে ইট ইজ এসেনশিয়াল। কি হবে ভাইয়া বলো? এসেনশিয়াল। কেমন? বুঝতে পারছো? ইট ইজ এসেনশিয়াল টু কিপ দ্য ভিলেজ, এটা জরুরি, এটা প্রয়োজনীয় গ্রামের মানুষকে ইন এ ড্যাশ কন্ডিশন, একটা ভালো অবস্থায় রাখা, সমৃদ্ধ অবস্থায় রাখা। সমৃদ্ধ ইংলিশ কি? এই দেখো ফ্লারিশ, ফ্লারিশ মানে সমৃদ্ধ হওয়া, তুমি দিলা ফ্লারিশ, দেখো ফ্লারিশ তুমি দিলা। হ্যাঁ, এখন তুমি বলো ফ্লারিশটাকে চেঞ্জ করতে হবে কিনা? বলো তো চেঞ্জ করতে হবে কিনা? হ্যাঁ পারবা, কারণ তুমি জানো যে কন্ডিশন মানে অবস্থা, এটা একটা নাউন, আর নাউনের আগে কে বসে? তোমার অ্যাডজেক্টিভ মামা। তো ফ্লারিশ মানে সমৃদ্ধ হওয়া, এটা একটা ভার্ব, তুমি তো নাউনের আগে ভার্ব বসাইতে পারবা না, অ্যাডজেক্টিভ বসাবা। তো ফ্লারিশের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ফ্লারিশড। এই ফ্লারিশড অর্থ হলো সমৃদ্ধ, আর ফ্লারিশ মানে সমৃদ্ধ হওয়া, ঠিক আছে? তো আমি তো কি দিতে হবে? ফ্লারিশ কন্ডিশন দিতে পারবো না, ফ্লারিশড কন্ডিশন মানে সমৃদ্ধ অবস্থায় রাখা, দরকারি বা প্রয়োজনীয়। আরেকটা ওয়েতে তুমি চিন্তা করতে পারো, দেখো তুমি যে অ্যাডজেক্টিভ বানাইলা, কেমনে বানাইলা? নর্মালি একটা ভার্বকে তুমি যদি আইএনজি বানাও তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, আবার একটা ভার্বের বি3 বানাইলেও সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়, পার্টিসিপল হিসেবে কাজ করে। তাহলে একটা ভার্বকে যদি আমার অ্যাডজেক্টিভ বানানোর প্রয়োজন হয় তখন ওইটাকে আইএনজি বানায়ও করতে পারি, আবার বি3 বানায়ও করতে পারি। ওকে, এখানে জাস্ট বি3 বানায়া আমি অ্যাডজেক্টিভ বানিয়ে দিলাম। ফ্লারিশ ছিল ফ্লারিশড কন্ডিশন, সমৃদ্ধ অবস্থায়। এ গুড কমিউনিকেশন ইজ এসেনশিয়াল, একটা ভালো যোগাযোগ প্রয়োজন, এসেনশিয়াল দরকারি। ড্যাশ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ভিলেজ, গ্রামের উন্নয়নের ড্যাশ। দেখো এসেনশিয়াল আছে না, এসেনশিয়ালের সাথে কি যায় বলো তো? এসেনশিয়াল কি যেতে পারে দেখো তো? এসেনশিয়াল এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এসেনশিয়াল ফর মানে প্রয়োজনীয়, দরকারি। ওকে, তাহলে এসেনশিয়ালের সাথে তুমি কি নিতে পারো? ফর নিতে পারো। দেখো অর্থগতভাবে মিলে। এ গুড কমিউনিকেশন, একটা ভালো যোগাযোগ, ইজ এসেনশিয়াল ফর, এটা দরকারি কার জন্য বা কিসের জন্য? দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ভিলেজ, গ্রামের উন্নয়নের জন্য একটা ভালো যোগাযোগ দরকারি। তাহলে এসেনশিয়ালের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? ফর বসে। তাহলে তুমি এখানে কি বসাই দিও ভাই বলো তো? ফর বসাই দিও। ড্যাশ দিস ইন্ড ইন ভিউ আওয়ার গভর্নমেন্ট, এটাকে শেষ করার জন্য, ইন্ড করার জন্য আমাদের সরকার হ্যাজ টেকেন নিয়েছে সাম ড্যাশ মেজার্স, মেজার মানে পদক্ষেপ, লেখো খাতার মাঝে লেখো, স্টেপ শব্দের তো পদক্ষেপ, মেজার্স মানে পদক্ষেপ। তো এটাকে শেষ করার জন্য আমাদের সরকার কতগুলা পদক্ষেপ নিয়েছে। কেমন পদক্ষেপ নিয়েছে বলতো?
উইদাউট ইলুমিনেট, ইগনোর এসেনশিয়াল, কেমন পদক্ষেপ নিয়েছে? অবশ্যই প্র্যাকটিক্যাল কিছু পদক্ষেপ নিয়েছে। তাহলে এটাকে শেষ করার জন্য, তাই না, এটাকে শেষ করার জন্য তাহলে এটা, তাহলে এই ক্ষেত্রে আমি কি নিতে পারি? উইথটা নিতে পারি। ভাই কি নিতে পারি? উইথটা নিতে পারি। উইথ দিস এন্ড ইন ভিউ, এই ক্ষেত্রে উইথ দিস ইন ভিউ, এই ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গিতে আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার হ্যাজ টেকেন, আমাদের সরকার নিয়েছে সাম ড্যাশ মেজার্স, কেমন মেজার্স? প্র্যাকটিক্যাল মেজার্স, কিছু ব্যবহারিক মেজার্স তারা নিয়েছে। কিসের জন্য? গ্রামগুলাকে উন্নত করার জন্য। ওকে, আচ্ছা এরপর দেখো অ্যাগেইন ড্যাশ এডুকেশন, এছাড়াও আবার ড্যাশ এডুকেশন, শিক্ষা কিছু একটা, এ নেশন ক্যান নট প্রসপার। বলো তো, শিক্ষা ছাড়া একটা জাতি কখনো কি করতে পারে না? উন্নতি লাভ করতে পারে না বা প্রসপার করতে পারে না। তো শিক্ষা ছাড়া, ছাড়া অর্থে আমরা এখানে কি নিতে পারি? তোমার চোখে কোনটা ভাসে বলো? ড্যাশ এডুকেশন মানে শিক্ষা ছাড়া একটা নেশন, এ নেশন ক্যান নট প্রসপার, একটা জাতি উন্নতি লাভ করতে পারে না। তাহলে শিক্ষা ছাড়া, ছাড়া অর্থে আমরা কি নিতে পারি? বলো বলো কি হইতে পারে? উইদাউট হবে। তাহলে কি হবে? জি নাম্বারটা কি হবে বলো? উইদাউট হবে। উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া এ নেশন ক্যান নট প্রসপার। এডুকেশন ড্যাশ দ্য সোল, সোল মানে আত্মা। এই যে শিক্ষাটা, এটা আত্মাকে কি করে বলতো? আক্কা না, আত্মাকে কি করে? আত্মাকে হচ্ছে আলোকিত করে। এন্ড ডিসপেল, ডিসপেল মানে হচ্ছে দূরীভূত করা, দূর করা। এবং এই শিক্ষাটা দূর করে দ্য ডার্কনেস, অন্ধকার। কিসের অন্ধকার? অফ ড্যাশ, কিসের অন্ধকার দূর করে বলতো? অজ্ঞতার। আমরা যে অজ্ঞ থাকি, এই অজ্ঞতাটাকে দূর করে, পাশাপাশি আমাদের যে সোলটা থাকে, আমাদের আত্মাটা, মনটাকে কি করে? আলোকিত করে, জাগ্রত করে। তো জাগ্রত করা, আলোকিত করা, এটার ক্ষেত্রে আমরা কি নিতে পারি? ইলুমিনেট নিতে পারি, তাই না বলো? তাহলে কি নিব বলো? যে এডুকেশন ড্যাশ দ্য সোল, শিক্ষা হচ্ছে মনকে জাগ্রত করে, আলোকিত করে। আলোকিত করা ইংলিশ কি? ইলুমিনেট। ভাইয়া বলো এইচ নাম্বার কি হবে? ইলুমিনেট হবে। এটা আলোকিত করে। বলো তো এটাকে চেঞ্জ করতে হবে না? করতে হবে, কারণ এডুকেশন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাউন, শুধু এডুকেশন আছে। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা এস যুক্ত করতে হয়। তাহলে তুমি কেন শুধু ইলুমিনেট রাখতেছো? এর সাথে একটা এস যুক্ত করতে হয়। কেমন? তাহলে এডুকেশন ইলুমিনেটস দ্য সোল, শিক্ষা হচ্ছে আমাদের আত্মাকে, আমাদের মনটাকে জাগ্রত করে, আলোকিত করে। এন্ড ডিসপেলস, দূরীভূত করে দ্য ডার্কনেস, অন্ধকার। অফ ড্যাশ, কিসের অন্ধকার দূর করে? অজ্ঞতার। আমরা যখন অজ্ঞ থাকি, শিক্ষিত হইলে ওই অজ্ঞতা থেকে আমরা বের হয়ে আসতে পারি। তাহলে অজ্ঞতা ইংলিশ কি? দেখো অজ্ঞতা ইংলিশ কি? ইগনোর। তুমি দিলা ইগনোর, তুমি ইগনোর দিলা। এখন দেখো দেখো চেঞ্জ করতে হবে কিনা। অফ মানে কি একটা প্রিপোজিশন না? আর প্রিপোজিশনের পরে কি হয়? নাউন হয় না? প্রিপোজিশনের পরে কে বসে? নাউন বসে। কিন্তু ইগনোর তো ভার্ব, তুমি তো ভার্ব বসাতে পারবা না, ওটা নাউন ফর্ম বসাতে হবে। আর ইগনোরের নাউন ফর্ম হচ্ছে ইগনোরেন্স। ইগনোরেন্স মানে অজ্ঞতা। দেখো মিলে গেছে, যে ডিসপেলস দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, অজ্ঞতাটাকে দূর করে দেয়। সো আওয়ার কান্ট্রি ক্যান নট প্রগ্রেস ড্যাশ উই ক্যান রিমুভ ইলিটারেসি, আমাদের দেশটা কি করতে পারবে না? প্রগ্রেস করতে পারবে না ড্যাশ উই ক্যান রিমুভ ইলিটারেসি। আর একটাই বাকি আছে, সেটা কি? টিল, মানে যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের দেশ থেকে নিরক্ষরতা দূর করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের দেশ কখনোই প্রগ্রেস করতে পারবে না। তো পর্যন্ত অর্থে আমরা এখানে কি নিলাম? টিল। কি হয়ে যাবে? টিল হয়ে যাবে। বুঝছি? ভাইকে একদম প্রপার এক্সপ্লেনেশন দিতে পারছি কিনা একটু কমেন্টে জানাই হতো, যে ভাই পুরাই ওটার দেখো ক্লাস, হ্যাঁ মিলাও অন্যদের ক্লাসের সাথে, যাও দিলাম ওপেন চ্যালেঞ্জ, মিলাও অন্যদের সাথে, আমার ক্লাস আর অন্যের সাথে তুলনা করো। যদি ওটা ঠিক না, সরি, সবাই সবার মতো ব্যাচটা দিয়ে পড়ায়, আমিও আমার সাথে ব্যাচটা দিয়ে পড়াতে, তবে আমি পড়াতে পারি কিনা একটু কমেন্টে জানাও। সবাই ভালো পড়ায়, সবাই অনেক ভালো পড়ায়, সবার সর্বোচ্চটা দিয়ে ভালো পড়ায়। হ্যাঁ, আমি কখনো কম্পেয়ার করতে চাই না, তবে আমি আমার চেষ্টা করি ব্যাচটা দিয়ে পড়ানোর জন্য। কেমন আমার পড়া বুঝতেছে কিনা সেটা তুমি আমাকে বলো, ভাইয়া সানোর ভাইয়া বুঝাতে পারে কিনা। হ্যাঁ, আর যারা যারা হচ্ছে তোমার পোস্টের মধ্যে ধরো কান্নাকাটি শুরু করছিলা, দেখো ক্লাস বুঝো কিনা, আর তোমার প্রস্তুতি আমি গুছাই দিতে পারবো কিনা। দেখো স্পেয়ার, স্পেয়ার মানে হচ্ছে ক্ষেত্র বা দিক। এনভায়রনমেন্ট মানে পরিবেশ। এনি মানে যে কোনো। ওয়েদার মানে কি না,
ওয়েদার অর এরকম ব্যবহার করতে অনেক সময়। স্ট্রং মানে শক্তিশালী, ফার্স্ট প্রথম, দ্যাট মানে যে, মোরাল নৈতিক, ক্যারেক্টার মানে বৈশিষ্ট্য বা চরিত্র। দেখো এখন দেখো আমরা প্যাসেজটা পড়বো এবং উপর থেকে বসায় যাব। আওয়ার চিলড্রেন শুড বি টট, আমাদের শিশুদেরকে শেখানো উচিত মোরালিটি, নৈতিকতা শেখানো উচিত। ফ্রম দ্য ভ্যারি বিগিনিং অফ দেয়ার লাইফ, তাদের জীবনের একদম শুরু থেকে শিশুদেরকে নৈতিকতা জিনিসটা শেখানো উচিত, মোরালিটি জিনিসটা শেখানো উচিত। ইট শুড বি স্টার্টেড, এই যে নৈতিকতা শেখানো উচিত এটা শুরু করা হবে বা এটা শুরু করা উচিত ফ্রম হোম ড্যাশ, মানে একদম পরিবার থেকে, ঘর থেকে নৈতিকতার শিক্ষাটা শুরু করা উচিত। কখন? একদম প্রথমত। তো প্রথমত অর্থে আমরা কি নিতে পারি এখানে? ফার্স্ট নিতে পারি। কি নিতে পারি? ফার্স্ট নিতে পারি, তাই না? বলো তাহলে ইট শুড বি স্টার্টেড ফ্রম হোম ফার্স্ট, প্রথমত নৈতিকতা শিক্ষাটা ঘর থেকে শুরু করা উচিত। এরপর না স্কুল, এরপরে কলেজ, ইউনিভার্সিটি, পেয়ার গ্রুপ, আত্মীয় স্বজন, বাট শুরুটা করতে হবে ঘর থেকে। ইন অর্ডার টু টিচ মোরালিটি, নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য আওয়ার চিলড্রেন, আমাদের শিশুদেরকে, উই শুড প্র্যাকটিস, আমাদের শিশুদেরকে নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য আমাদের অনুশীলন করা উচিত ইট এভরি ড্যাশ অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়ে আমাদের নৈতিকতার কি করা উচিত? অনুশীলন করা উচিত। আমার বাবা মা যদি নৈতিকতা অনুশীলন করে তখন আমি সানোয়ার শিকদার কি হব? নৈতিকতা শিক্ষা পাবো। আর আমার বাবা মা যদি, আমার সারাউন্ডিং, আমার ঘরের মানুষ যখন অনৈতিক থাকবে, স্বাভাবিকভাবে আমি ছোটবেলা থেকে কি হব? চুর বদমাশ হব, অনৈতিক পার্সন হব। তো এই কথাটা এখানে বলতেছে ইন অর্ডার টু টিচ মোরালিটি টু আওয়ার চিলড্রেন, আমাদের শিশুদেরকে মানে নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্যে উই শুড প্র্যাকটিস ইট, এই নৈতিকতা আমাদের নিজেদের অনুশীলন করা উচিত, নিজেদের জীবনে বাস্তবায়ন করা উচিত এভরি ডেস অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। তো ক্ষেত্র বা দিক বুঝাইতে আমরা কি ব্যবহার করি? স্পেয়ার একটা ওয়ার্ড আছে। তো স্পেয়ার মানে হচ্ছে তোমার কি? দিক বা ক্ষেত্রে, তাই না? তাহলে কি ব্যবহার করতে হবে বলো তো? যে উই শুড প্র্যাকটিস ইট এভরি স্পেয়ার অফ লাইফ, এভরি স্পেয়ার অফ লাইফ, এভরি স্পেয়ার প্রত্যেকটা ক্ষেত্রে অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এটাকে কি করা উচিত? অনুশীলন করা উচিত। প্যারেন্টস শুড বি কেয়ারফুল, পিতামাতা যারা আছে তারা সতর্ক থাকবে ইন অল দেয়ার অ্যাক্টিভিটিস, ওদের সকল কাজকর্মে, বিকজ কারণ চিলড্রেন ইউজুয়ালি ইমিটেট দেয়ার প্যারেন্টস। তোকে যে কথাটা বললাম, ইমিটেট মানে হচ্ছে নকল করা, অনুসরণ করা। এখানে নর্মালি নকল করা না, এখানে নর্মালি অনুসরণ করা বোঝাচ্ছে যে শিশুরা সাধারণত তাদের পিতামাতাকে অনুসরণ করে, স্পেশালি বিশেষ করে দে ইমিটেট দেয়ার মাদার্স, শিশুরা নর্মালি তার মাকে বেশি অনুসরণ করে। সো ইচ অ্যান্ড এভরি মাদার শুড প্র্যাকটিস ড্যাশ ইন হার লাইফ, প্রত্যেক মাকেই তার জীবনে নৈতিকতা অনুশীলন করা উচিত। প্র্যাকটিস মানে হচ্ছে তোমার কি? একটা ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্ব তো অবশ্যই একটা ট্রানজিটিভ ভার্ব, সকর্মক ক্রিয়া। তো ফাইনিট ভার্বের পরে কি বসে? অবজেক্ট বসে, তার মানে এখানে একটা অবজেক্ট দরকার। আর অবজেক্ট অলওয়েজ নাউন কিংবা প্রোনাউন বসে। দেখি এখানে কোথায় নাউন বা প্রোনাউন কোনটা আছে। দেখো এখানে নাউন আছে, ক্যারেক্টার নাউন, তারপরে হচ্ছে তোমার ধরো এনভায়রনমেন্ট নাউন, আর মোরালি হচ্ছে তোমার কি? একটা মোরাল হচ্ছে অ্যাডজেক্টিভ। তো দেখো আমাদের কি মানে কোথায় ছিলাম? সো ইচ অ্যান্ড এভরি মাদার, প্রত্যেক মাকে শুড প্র্যাকটিস ড্যাশ ইন হার লাইফ, তার জীবনে কি করা উচিত? নৈতিকতা প্র্যাকটিস করা উচিত। তো কি প্র্যাকটিস করা উচিত? নৈতিকতা। তো নৈতিকতা অর্থে আমরা কি নিতে পারি? মোরাল ওয়ার্ডটা আছে, তুমি যদি এখানে মোরাল বসাও, প্র্যাকটিস মোরাল, নৈতিক অনুশীলন করা উচিত নাকি নৈতিকতা, কোনটা? যেহেতু অবজেক্টের জায়গায় নাউন বসে, তুমি তো মোরাল অ্যাডজেক্টিভ বসাইতে পারবে না, তোমাকে কি করতে হবে? অ্যাডজেক্টিভটাকে নাউন বানাইতে হবে। তো মোরালকে নাউন বানানো আমরা জানি, সাফিক্স প্রিফিক্সে শিখছি। মোরালটাকে জাস্ট মোরালিটি বানাই দেবো, তখন সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। এর লেখার দরকার নাই, তুমি বুঝে নাও এটা কি নাউন। তাহলে উই শুড প্র্যাকটিস মোরালিটি, আমাদের নৈতিকতা শেখা উচিত। দেখো প্র্যাকটিস একটা ট্রানজিটিভ ভার্ব, এরপরে অবজেক্ট বসে। আমি যদি মোরাল বসাই হবে না, কারণ অবজেক্টের জায়গায় নাউন বসে। মোরাল অ্যাডজেক্টিভ নাউন বানাইতে পারি আমি, জাস্ট এটার সাথে ITY যুক্ত করলে কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তাহলে মোরালিটি, তাই না? তো হয়ে গেল। তাহলে উই শুড প্র্যাকটিস মোরালিটি ইন হার লাইফ, মানে উই না, মাদার শুড প্র্যাকটিস মোরালিটি ইন হার লাইফ, তার মাদের তাদের জীবনে নৈতিকতা অনুসরণ করা উচিত। দেখবা শহরে এমন কিছু হয় কিনা আমি জানি না, গ্রামের অনেক, হ্যাঁ আমার মা কেউ বাদ দিব না, আমার মা, আমার চাচি বা আমার অন্য জেডিরা যারা আছে, নর্মালি তারা খাওয়া দাওয়া শেষ করে
দেখবা এর কথা আরেক কথা যা লাগাইতেছে, আরেকজনের কথা আরেকজনের কথা লাগাইতেছে, সারাদিনই গীবত গাওয়ার মাঝে ব্যস্ত। এটা তারা খুব ভালো লাগে। তো এটা যখন করতেছে, আমার মা যখন আরেকজনে গীবত গাইবো, নর্মালি আমি যদি মেয়ে হইতাম বা হচ্ছে আমার যদি একটা বোন হইতাম, আমার কিন্তু বোন নাই, তখন আমার বোনটা কি শিখতো, বোনও কিন্তু এগুলো শিখতো যে আরেকজনের গীবত গাইতো। আমার চাচি যদি গীবত গায়, তখন আমার চাচাতো বোনটাও কিন্তু গীবত গাওয়া শিখবো, বেশি কথা বলবো। সো এই জন্য বলতেছে যে আমাদের মায়েরা, যেহেতু মায়েদেরকে সন্তানরা কি করে, ফলো করে, অনুশীলন করে, আমাদের মায়েদেরকে তাদের দৈনিক মানে নিত্য নৈমিত্তিক জীবনে নৈতিকতা প্র্যাকটিস করা উচিত। ঠিক আছে, আমার মারা যদি সঠিক থাকে, তাহলে সন্তানেরাও কি হবে, সঠিক হবে বা সৎ হবে। এরপর দেখো, উই দ্য প্যারেন্টস শুড বি কেয়ারফুল ড্যাশ উই আর স্পিকিং দ্য ট্রুথ অর নট। উই দ্য প্যারেন্টস শুড বি কেয়ারফুল, আমরা যারা হচ্ছে পিতামাতা যারা আছে, আমাদের কি করতে হবে, সতর্ক থাকতে হবে। ড্যাশ উই আর স্পিকিং ট্রুথ অর নট, আমরা কি আসলে সত্য কথা বলতেছি নাকি না। আমরা যারা হচ্ছে কি আছি, আমরা পিতামাতা যারা আছি, তাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা সত্য কথা বলতেছি কিনা। কারণ হচ্ছে আমাদেরকে, আমরা সন্তানরা কি করতে হবে, অনুসরণ করি। তাহলে আমরা জানি ওয়েদারের ক্ষেত্রে কি হয়, অর হয়, যেহেতু অর আছে এই জন্য কি করতে হবে, ওয়েদার ইউজ করতে হবে। তাহলে কি আছে এখানে, ওয়েদার ইউজ করতে হবে, তাই না? কি না, এটার অর্থ হচ্ছে কি না। হ্যাঁ, এই কি না না, কিন্তু এটা বলতেছে যে দুইটা জিনিসের কোনো একটা, এরকম বোঝাতে আমরা ওয়েদার ইউজ করি। তাহলে কি অর্থটা দেখো, উই দ্য প্যারেন্টস শুড বি কেয়ারফুল, আমাদের যারা পিতামাতা যারা আছে তাদেরকে সতর্ক থাকতে হবে। ওয়েদার উই আর স্পিকিং, আমরা কি সত্য কথা বলতেছি কি, স্পিকিং দ্য ট্রুথ, আমরা কি সত্য কথা বলতেছি কি না। ওকে, এরপর দেখো, ইট শুড, এটা উচিত, ইট শুড বি এনশিওরড, এটা নিশ্চিত করতে হবে যে এট এভরি হোম, প্রত্যেকটা ঘরে, দ্যাট উই আর নট গেটিং ইনভলভড ইন ড্যাশ ইমোরাল অ্যাক্ট, মানে আমরা অনৈতিক কাজে জড়িয়ে যাচ্ছি কিনা, সেক্ষেত্রে আমাদের কি রাখতে হবে, সতর্ক রাখতে হবে। তাহলে নট গেট ইনভলভড ইন ইমোরাল অ্যাক্ট, তাহলে কি হবে, ইমোরাল অ্যাক্ট, তাহলে কি হইতে পারে বলো তো, কি দিতে পারি, যে উই না, ইট শুড বি এনশিওরড এট এভরি হোম দ্যাট উই আর নট গেটিং ইনভলভড ইন ইমোরাল অ্যাক্ট, মানে আমাদের এটা নিশ্চিত করতে হবে যে আমরা, হ্যাঁ, এটা হচ্ছে প্রত্যেক ঘরে এটা কি করতে হবে, এটা নিশ্চিত করতে হবে যে আমরা কোনো অনৈতিক কাজে জড়িয়ে পড়ছি কিনা। তাহলে কোনো অর্থে আমরা কি নিতে পারি, এনে নিতে পারি, তাই না, যে এনি ইমোরাল অ্যাক্ট, অনৈতিক কাজে জড়িয়ে পড়ছি কিনা। এরপরে দেখো, ইট শুড অলসো বি এনশিওরড দ্যাট, এটা আরো নিশ্চিত করতে হবে যে মোরালিটি ইজ টট অ্যাট স্কুল, নৈতিকতা যেটা, এটা স্কুলেও শিক্ষা দেওয়া মানে দিতে হবে। আওয়ার বুকস শুড অলসো বি ডিজাইনড ইন সাচ ওয়ে, আমাদের বইগুলো যেগুলো আছে, এটা এমন ভাবে এটা কি করতে হবে, প্রস্তুত করতে হবে, যে ডিজাইন করতে হবে যে দে ক্যান টিচ দ্য চিলড্রেন মোরালিটি, ওই বইগুলো যাতে শিক্ষার্থীদের বা শিশুদের নৈতিকতা শিক্ষা দিতে পারে। তাহলে আমাদের বইগুলো এমন ভাবে ডিজাইন করতে হবে যে, মাঝে যে অর্থে কোন কনজাংশন ইউজ করি দেখো তো, কোনটা ইউজ করতে পারি, দ্যাট ইউজ করতে পারি, যে অর্থে আমরা কি ইউজ করতে পারি, দ্যাট ইউজ করতে পারি। তাহলে কি হবে, ডিজাইন ইন এ সাচ ওয়ে দ্যাট, এমন ভাবে এটাকে ডিজাইন করতে হবে যে বইগুলাকে, যে ওই বইগুলা যাতে শিক্ষার্থীদের বা শিশুদের নৈতিকতা শিক্ষা দেয়। দ্য কনসার্ন অথরিটি হ্যাজ টু এনশিওর দ্যাট পিপল হ্যাভিং ড্যাশ মোরাল ক্যারেক্টার উইল অনলি বি অ্যাপয়েন্টেড অ্যাজ টিচার্স, যারা শিক্ষক নিয়োগ বোর্ডে থাকেন, অথরিটি যারা আছে, তাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে যাদের মাঝে, যে সকল শিক্ষকের মাঝে নৈতিক, হ্যাঁ, একটা শক্তিশালী নৈতিক কি আছে, শক্তিশালী নৈতিক চরিত্র আছে বা ক্যারেক্টার আছে, তাদেরকে কি করা হবে, তাদেরকে অ্যাপয়েন্ট করা হবে, মানে নিয়োগ দেওয়া হবে। তাহলে বলো কি হইতে পারে, দ্য কনসার্ন অথরিটি হ্যাজ টু এনশিওর দ্যাট পিপল হ্যাভিং ড্যাশ মোরাল ক্যারেক্টার, একটা শক্তিশালী মোরাল ক্যারেক্টার যাদের ভিতরে আছে, যে সকল মানুষের ভিতরে আছে, উইল অনলি বি অ্যাপয়েন্টেড এজ টিচার, শুধুমাত্র তাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। তাহলে স্ট্রং দিতে পারি, এখানে কি দিতে পারি দেখো তো, স্ট্রং ওয়ার্ডটা আছে কিনা, এই যে দেখো এখানে স্ট্রং ওয়ার্ডটা আছে। তাহলে কি দিতে পারি, যে স্ট্রং মোরাল ক্যারেক্টার, যাদের মাঝে একটা শক্তিশালী স্ট্রং মোরাল ক্যারেক্টার আছে, উইল অনলি বি অ্যাপয়েন্টেড এজ টিচার্স। এরপরে খেয়াল করো, when a child will find and dash enlightened with morality in every sphere of his or her life, he or she will get inspired to be dash developed, তার ঘরে যদি নৈতিকতা শিক্ষা পায়,
স্কুলে বইগুলো যদি নৈতিকতার শিক্ষায় ভরপুর থাকে, স্কুলের টিচাররা যদি কি থাকে নৈতিকভাবে মানে কি থাকে নৈতিকতা সম্পন্ন মানুষ থাকে, তো সব সময় যদি একটা শিশু কি পায় ওই রকম মানে একটা যেই এমন একটা পরিবেশ পায় যে পরিবেশের মধ্যে অলওয়েজ সকল মানুষ নৈতিকভাবে কি উন্নত, তখন সে অটোমেটিক কি হয়ে যায় নৈতিকভাবে সে ডেভেলপ হবে বা উন্নত হবে এরকম। তাহলে দেখো when a child will find and dash enlightened with morality, যখন একটা সে will find and dash একটা কি পাবে বলতো, একটা কি পাবে যখন হচ্ছে একটা কি পাবে একটা পরিবেশ পাবে, যখনই সে একটা পরিবেশ পাবে এনলাইটেন্ড উইথ মোরালিটি, যে পরিবেশটা নৈতিকতায় আলোকিত থাকবে ইন এভরি স্পেয়ার অফ হিজ লাইফ, তার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে হি অর শি উইল গেট ইন্সপায়ার্ড, তখন সে ছেলে বা মেয়ে উইল গেট ইন্সপায়ার্ড, সে অনুপ্রাণিত হবে টু বি ড্যাশ ডেভেলপ, সে নৈতিকভাবে উন্নত হওয়ার কি থাকবে অনুপ্রাণিত হবে। তাহলে নৈতিকভাবে কি দিতে পারি, এখানে কি দিতে পারি মোরাল দিতে পারি, বাট তুমি জানো এই ডেভেলপড হচ্ছে একটা কি ভার্বের ভিত্রি, তাই না? তো মেইন ভার্বের আগে কি বসে বলো তো, আর ভিত্রিগুলো কিসের মতো কাজ করে অ্যাডজেক্টিভ, ধরলাম এটা একটা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের আগে কি বসে অ্যাডভার্ব বসে না, তো এখানে কি বসে দেবে অ্যাডভার্ব। তুমি যদি এখানে মোরাল বসাও কয় নাম্বার এটা আই নাম্বার না, তুমি যদি এখানে মোরাল বসাও মোরাল দিলে কি হবে না, কারণ অ্যাডভার্ব বানাইতে হবে, তাহলে মোরালটা কি হয়ে যাবে মোরালি হয়ে যাবে। উইল গেট ইন্সপায়ার্ড টু বি মোরালি ডেভেলপড, তারা হচ্ছে নৈতিকভাবে উন্নত হতে হবে পারবে আর কি। আর এস নাম্বারটা কি ছিল এনভায়রনমেন্ট, এস নাম্বার কি ছিল এনভায়রনমেন্ট মানে পরিবেশ। তাহলে when a child will find an environment and enlightened with morality in every sphere of his or her life, he or she will get inspired to be morally developed. Thus we can develop our moral of our future generation. এবার হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মকে নৈতিক যে চরিত্র সেটা আমরা ডেভেলপ করতে পারবো, বিকশিত করতে পারবো। তো নৈতিক চরিত্র অর্থে আমরা কি আছে এখানে ক্যারেক্টার বসাই দিলাম। হ্যাঁ, এটা কিন্তু ছোটবেলা ক্যারেক্টার পড়তাম। হ্যাঁ, CHAR ক্যারেক্টার, ছোটবেলা পড়তাম ক্যারেক্টার, তোমরা পড়ছো কিনা? তো এটা কিন্তু ক্যারেক্টার না, এটা হচ্ছে ক্যারেক্টার। হ্যাঁ, তো এরপরে খেয়াল করো এই যে 4 নাম্বারটা আমরা শেষ করে দিলাম, একদম পুরাই অর্ডার করে দিলাম, বলো প্রবলেম আছে কিনা। এবার হচ্ছে আমরা 5 নাম্বারটা দেখবো। আমি কি সময় বেশি নিয়ে নিতেছি? আজকে আবার আমার এক বন্ধু ট্রিট দিব, বুঝছো, সে টিউশনের টাকা পাইছে, তো একদম সিলেটে যারা আছো, সিলেটে কারাগার আমি ভর্তি হয়েছে 5 ভাই চেনো না, 5 ভাই রেস্টুরেন্টে যাবো, আমার বন্ধু হচ্ছে ট্রিট দিবে। সিলেটের কারাগার আছো একটু বলো তো, সিলেটের পাইলট কিংবা হচ্ছে ধরো ব্লুবার্ড এই ধরনের স্কুলের কেউ আসো কিনা, বা সিলেটের যে কোনো স্টুডেন্ট আসো কিনা একটু কমেন্টে জানাই, তোমার পেট বেঁচে আসো কিনা। আর যারা যারা সিলেটের 5 ভাই রেস্টুরেন্ট চেনো একটু কমেন্টে জানাই। 5 ভাই পাঞ্চি, এদের খাবার জোস ভাই জোস। তো দেখো এখানে কি আছে বি কম্পেনসেশন, কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ, কনসেন্ট্রেট মনোনিবেশ করা, তার হচ্ছে কমপ্লিট কম্পিটেন্স, কম্পিটেন্স হলো তোমার যোগ্যতা। তারপর দেখো টু একটা প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন সাকসিড, সাকসিড মানে সফল হওয়া, অফ মানে প্রিপোজিশন, ডিনাই মানে অস্বীকার করা, অ্যাবাউট মানে সম্পর্কে, এটা একটা প্রিপোজিশন। দেখো এখন আমরা প্যাসেজটা পড়বো আর হচ্ছে আস্তে আস্তে বসিয়ে যাবো, তাই না? দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান যে বিশ্ব, ইজ ভেরি কম্পিটিটিভ, এটা হচ্ছে খুবই প্রতিযোগিতামূলক। দেয়ারফর অতএব ইউ নিড টু বি ড্যাশ, সো তোমাকে কি হইতে হবে বলতো, তোমাকে যোগ্য হইতে হবে, তোমাকে দক্ষ হইতে হবে অ্যাজ এ স্টুডেন্ট, শিক্ষার্থী হিসেবে তোমাকে দক্ষ হইতে হবে। ইউ শুড হ্যাভ ফুল ড্যাশ অন ইউর স্টাডিজ, তোমাকে তোমার পড়াশোনায় একদম পূর্ণ মনোনিবেশ করতে হবে, মনোযোগ দিতে হবে। তাহলে the present world is very competitive, therefore you need to be dash, so তোমাকে কি হইতে হবে, তোমাকে দক্ষ হইতে হবে, তোমাকে দক্ষ হইতে হবে। তো তোমাকে দক্ষ বা যোগ্য অর্থে আমরা কি নিতে পারি, যোগ্য অর্থে আমরা কি নিতে পারি কম্পিটেন্স মানে যোগ্যতা। তুমি এখানে কম্পিটেন্স নিতে পারো, কিন্তু কম্পিটেন্স কি হবে কিনা বলো তো। বির পরে কি হয় বলো, বির পরে টু বি ভার্বের পরে কি হয় অ্যাডজেক্টিভ বসে না, বি কি একটা লিঙ্কিং ভার্ব না, লিঙ্কিং ভার্বের পরে কে বসে অ্যাডজেক্টিভ। তো তুমি যদি এখানে কম্পিটেন্স দেও তো তুমি হবে না, নাউন দিয়ে দিছো, কম্পিটেন্স কিন্তু একটা নাউন, তো তুমি তো নাউন বসাতে পারবে না, এটা অ্যাডজেক্টিভ ফর্ম বসাতে হবে। কিন্তু কম্পিটেন্সের অ্যাডজেক্টিভ ফর্ম হলো কম্পিটেন্ট, কম্পিটেন্ট, এটার অর্থ হচ্ছে যোগ্য বা দক্ষ। হ্যাঁ, তাহলে ইউ নিড টু বি কম্পিটেন্ট, তোমাকে যোগ্য হইতে হবে অ্যাজ এ স্টুডেন্ট, একটা শিক্ষার্থী হিসেবে তোমাকে যোগ্য হইতে হবে
ইউ শুড হ্যাভ ফুল ড্যাশ অন ইউর স্টাডিজ, তোমাকে তোমার পড়াশোনায় একদম পূর্ণ মনোনিবেশ করতে হবে। মনোনিবেশ করা বা মনোযোগ দেওয়া, এটা অর্থ আমরা কি নিতে পারি? কনসেন্ট্রেট। তুমি এখানে কনসেন্ট্রেট দিলা, তাহলে ফুল কনসেন্ট্রেট হবে? হবে না, কারণ ফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন মামা বসে। নাউন মামা বসে, তো নাউন মামা যদি বসে, কনসেন্ট্রেট তো ভার্ব মামা, তো ভার্বকে নাউন বানায় দেও। কনসেন্ট্রেটের ভার্ব ফর্ম হচ্ছে, সরি নাউন ফর্ম হচ্ছে কনসেন্ট্রেশন। ওকে, ফ্রাস্ট্রেট মানে হচ্ছে তোমার হতাশ হওয়ার, ফ্রাস্ট্রেশন মানে কি? হতাশ, এটা নাউন। তাহলে কিতা আছে বলো তো? কিতা পেয়েছি হচ্ছে কি মানে কি আছে? তাহলে কি আছে বলো তো? কনসেন্ট্রেট। কনসেন্ট্রেট দিতে পারবো না, কনসেন্ট্রেশন নাউন দিয়ে দিতে হবে, কারণ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। ইউ শুড নট ড্যাশ ক্যালাস, তোমাকে ক্যালাস হওয়া যাবে না। ক্যালাস মানে উদাসীন, ইনডিফারেন্ট মানে উদাসীন, ক্যালাস মানে উদাসীন। তাহলে ইউ শুড নট ক্যালাস, তোমাকে উদাসীন হওয়া যাবে না। ড্যাশ ইউর স্টাডিজ, তোমাকে তোমার পড়াশোনা সম্পর্কে উদাসীন হওয়া যাবে না। তাহলে কি বললাম? ইউ শুড নট ড্যাশ ক্যালাস, তোমাকে কি হওয়া যাবে না? উদাসীন হওয়া যাবে না। তো উদাসীন হওয়া, হওয়া অর্থে আমরা কি দিতে পারি? হওয়া অর্থে আমরা কি আছে এখানে? বি আছে, তাহলে কি দিতে পারি? ইউ শুড নট বি, তোমাকে হওয়া যাবে না, কি হওয়া যাবে না? ক্যালাস, উদাসীন হওয়া যাবে না। ড্যাশ ইউর স্টাডিজ, দেখো ক্যালাসের পরে অলওয়েজ টু হয়, হ্যাঁ, ক্যালাস টু মানে উদাসীন, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ক্যালাস টু মানে উদাসীন, হ্যাঁ। আর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাকে লিখে দিই, এখানে লিখে ফেলো উদাসীন অর্থে, সেটাও হয় ইনডিফারেন্ট টু। বলো ইনডিফারেন্ট টু, এটার অর্থ হচ্ছে উদাসীন, হ্যাঁ, খাতার মাঝে লিখে ফেলো, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। ইনডিফারেন্ট টু মানে উদাসীন, আবার ক্যালাস টু এটার অর্থ কি? উদাসীন। তাহলে এখানে কি নিব? ইউ শুড নট বি ক্যালাস টু ইউর স্টাডিজ, তাহলে ক্যালাসের পরে কি হবে বলো তো? টু হবে। নাথিং ক্যান ড্যাশ ফর ইউর লস্ট ড্যাশ ওয়েস্টিং টাইম, মানে অপচয়ের সময়ের যে তোমার যে ওয়েস্টিং টাইম, তোমার যে হারানো যে সময়, হ্যাঁ, অপচয় করা যে সময়, সেটা তুমি কখনো কি করতে পারবে না? ক্ষতিপূরণ দিতে পারবে না। তাহলে নাথিং ক্যান ড্যাশ, তাহলে কোনো কিছু কি দিতে পারে না? ক্ষতিপূরণ হইতে পারে না, ক্ষতিপূরণ দিতে পারবে না যে সময়টা তোমার হারিয়ে গেছে। হারানোর সময়ের সাথে কোনো কিছু ক্ষতিপূরণ হইতে পারে না। তো ক্ষতিপূরণ করা ইংলিশ কি? ক্ষতিপূরণ করা ইংলিশ কি? কি আছে? কি আছে বলো? কম্পেনসেশন, হ্যাঁ। এখন তুমি দেখো যে কোথায় ছিলাম? নাথিং ক্যান কম্পেনসেশন হবে বলো তো? কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ, এটা একটা নাউন। কিন্তু ক্যান তো একটা মডাল ভার্ব, আর মডালের পরে নাউন বসে নাকি মেন ভার্ব বসে, বিয়ন ফর্ম বসে বলো তো? বলো, ক্যান একটা মডাল ভার্ব না? তুমি কি নাউন বসাইতে পারবা? নাকি ভার্ব বানায় ভার্বের বিয়ন বসাইতে হবে? কোনটা? বিয়ন বসাইতে হবে না? তাহলে কম্পেনসেশনই নিব, বাট নাউন ফর্মে না, সেটাকে ভার্ব ফর্মে। তাহলে কম্পেনসেশনের ভার্ব ফর্ম হচ্ছে কম্পেনসেট, হ্যাঁ। কম্পেনসেট মানে হচ্ছে তোমার ক্ষতিপূরণ দেওয়া বা ক্ষতিপূরণ হওয়া। তাহলে নাথিং ক্যান কম্পেনসেট ফর ইউর লস্ট ড্যাশ ওয়েস্টিং, মানে হারিয়ে অপচয়ের, হ্যাঁ, অপচয়ের সময়ের। তাহলে অপচয়ের অর্থে আমরা কি নিতে পারি? শেষে স্তর আছে, র অর্থে আমরা কোন প্রিপোজিশন নিতে পারি? অফ নিতে পারি। বুঝতে পারছি ভাইয়া? তাহলে নাথিং ক্যান কম্পেনসেট ফর ইউর লস্ট, কম্পেনসেট ফর মানে ক্ষতিপূরণ দেবো, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যে কম্পেনসেটের পরে যদি কখনো গ্যাপ থাকে, এক্ষেত্রে তুমি ফর ইউজ করতে হবে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট। কম্পেনসেট ফর ইউর লস্ট অফ কি? ওয়েস্টিং টাইম। দেয়ার ইজ নো ড্যাশ দ্য ফ্যাক্ট, এটা কেউই কি করতে পারবে না, এই বিষয়টাকে অস্বীকার করতে পারবে না যে ড্যাশ ডিপেন্ডস অন হার্ড লেবার, কি কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে বলো তো? কোন জিনিসটা কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে? অবশ্যই সফলতা। সফলতা জিনিসটা হচ্ছে কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে। তো তুমি এখানে কি দিতে পারো? যে দেয়ার ইজ নো ড্যাশ দ্য ফ্যাক্ট, এই বিষয়টাকে কেউ কি করতে পারবে না? অস্বীকার করতে পারবে না। তো অস্বীকার করা ইংলিশ কি? অস্বীকার করা ইংলিশ ডিনাই। অস্বীকার করা ইংলিশ কি বলতো? ডিনাই। কিন্তু তুমি জানো নো মানে হচ্ছে একটা কোয়ান্টিফায়ার, আর আমরা জানি কোয়ান্টিফায়ার গুলো এক একটা ডিটারমিনার। নর্মালি তুমি এভাবে বলে নাও যে নো হচ্ছে একটা ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসে। তো তুমি যদি এখানে ডিনাই বসাও, ডিনাই তো ভার্ব, তুমি তো কোয়ান্টিফায়ার বা ডিটারমিনারের পরে নাউন বসাইতে পারবে না, ভার্ব বসাইতে পারবো না, এটাকে নাউন বানাইতে হবে। আমি জানি একটা ভার্বকে নাউন বানানোর সহজ উপায় আছে, ওটাকে আইএনজি করে দেব। তো ডিনাইটাকে যদি আমি এর সাথে আইএনজি করে দিই, তখন সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। বুঝাইতে পারছি কিনা? যে দেয়ার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট, কেউ এই বিষয়টা অস্বীকার করবে না যে ড্যাশ ডিপেন্ডস অন হার্ড লেবার। লেবার মানে হচ্ছে পরিশ্রম, মানে কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে কোন জিনিসটা? সফলতা।
দেখো দ্যাটের পরে কিন্তু এটা নতুন একটা ক্লজ, নতুন একটা সেন্টেন্স। তো এই সেন্টেন্সের ডিপেন্ডস হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে সাবজেক্টের জায়গা। সাবজেক্টের জায়গায় কে বসে? নাউন কিংবা প্রোনাউন। তো সাকসিড তুমি যদি বসাও, সাকসিড সফল হওয়া, সাকসিড কিন্তু একটা ভার্ব। তুমি কি এখানে ভার্ব বসাতে পারবা সাবজেক্টের জায়গায়? এই সাহস কি তোমার আছে? এই ক্ষমতা তোমার আছে? না, কারণ সাবজেক্টের জায়গায় একজনই বসে, নাউন কিংবা প্রোনাউন। কিন্তু এখানে তো প্রোনাউন নাই, এখানে আমার নাউন বসাতে হবে, সাকসিডের নাউন ফর্ম বসাতে হবে। আর সাকসিডের নাউন ফর্ম হচ্ছে সাকসেস। সাকসিডের নাউন ফর্ম হচ্ছে সাকসেস। সাকসিড ভার্ব, বাট ভার্ব আমি বসাতে পারবো না, সাকসিডই বসাবো, বাট নাউন ফর্মে বসাবো, কারণ এটা হচ্ছে সাবজেক্টের জায়গায়। সাবজেক্টের জায়গায় নাউন বসে হবে, প্রোনাউনও বসে, বাট প্রোনাউন তো কেন প্রয়োজন নাই। এই জন্য সাকসিডটাকে সাকসেস নাউন বানায় ফেললাম। সাকসেস মানে নাউন, সাকসিড মানে সফল হওয়া, এটা ভার্ব। সাকসেসফুল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, সাকসেসফুলি মানে সফলভাবে, এটা একটা অ্যাডভার্ব। খাতায় লিখে ফেলো। এখন দেখো, দেয়ারফর ইউ মাস্ট শেক ড্যাশ ইউর আইডলনেস। সো তোমার যে অলসতাটা, এই অলসতাটা তোমার দূর করতে হবে, এটাকে কাটিয়ে উঠতে হবে। মনে রাখবা, শেকের পরে কাটিয়ে ওঠা অর্থে, দূর করা অর্থে আমরা অফ ব্যবহার করি। হ্যাঁ, শেক অফ। এই শেক অফ মানে হচ্ছে তোমার কি করা বলো তো? এই শেক অফ মানে হচ্ছে তোমার কি করা? দূর করা। তো শেক তো দেওয়া আছে, তুমি তো শেক দিবা না, শুধু অফ দিবা। হ্যাঁ, শেক অফ মানে কি করা? দূর করা, বুঝছো? তাহলে ইউ মাস্ট শেক অফ ইউর আইডলনেস, তোমার যে অলসতা, আলসেমিটা, এটা দূর করতে হবে। আইডলনেস ব্রিংস ডেস্ট রেইন। রেইন মানে হচ্ছে ধ্বংস। এই অলসতাটা, এটা একজন মানুষের জীবনে ধ্বংস নিয়ে আসে। অনেক ভালো স্টুডেন্ট ছিলা তুমি, বাট অলসতার কারণে আজকে তোমার স্টুডেন্ট হিসেবে তোমার অস্তিত্বই নেই। একটাই কারণ, আইডলনেস। তাহলে এই যে ব্রিংস আছে না, ব্রিংস এর সাথে অ্যাবাউট যুক্ত হয়, এটা একটা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব বলতে পারো। ব্রিং অ্যাবাউট মানে ঘটানো। বলো, ব্রিং অ্যাবাউট মানে কি? ঘটানো। ব্রিং অ্যাবাউট মানে ঘটানো। যে আইডলনেস ব্রিং অ্যাবাউট রুইন, এই অলসতাটা ধ্বংস ঘটায়। বুঝতে পারছি ভাইয়া? বলো বলো, আমি অর্ডার করতে পারছি কিনা? 5টা গেছে তাই না? এখন 6 নাম্বারটা দেখবো। আমার তো টাইম দিছিল 9টার সময় যাওয়ার জন্য, 9টা তো প্রায় বেজে যেতেছে। শেষ করতে পারবো কি? দেখো, এরপর দেখো, এটা আমরা দেখি যে বাই। বাই মানে হচ্ছে প্রিপোজিশন। ওয়ান মানে অ্যাক্টিভ, ডাউন মানে তো প্রিপোজিশন, ফিজিক্যাল মানে শারীরিক, বাট কিন্তু, হেলথ স্বাস্থ্য, ফ্রম থেকে, এনি মানে এনি, আননেসেসারি মানে অপ্রয়োজনীয়, লাইক মানে পছন্দ করা, আবার অনেক সময় মত অর্থ প্রকাশ করে। উদাহরণ দিতে আমরা লাইক ব্যবহার করি। বুঝতে পারছি কিনা? দেখো, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজ। বিভিন্ন ধরনের এক্সারসাইজ রয়েছে, ব্যায়াম রয়েছে। ড্যাশ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ইয়োগা, ওয়েট লিফটিং, জিমন্যাস্টিক্স, সো অন। বলতে বিভিন্ন ধরনের এক্সারসাইজ রয়েছে, যেমন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ইয়োগা, ওয়েট লিফটিং, জিমন্যাস্টিক অ্যান্ড সো অন, আরও ইত্যাদি। তো যেমন অর্থে আমরা কি ব্যবহার করতে পারি বলো তো? যেমন অর্থে বলো, উপরে কোনটা নিতে পারবো? আমরা একটু আগেই বলছি যে উদাহরণ বোঝাইতে আমরা একটা ওয়ার্ড ইউজ করি, এখন তুমি কোনটা ইউজ করতে বলো তো? যেমন অর্থে যে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজ, অনেকগুলা ব্যায়াম করার ওয়াই আছে, যেমন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ওয়েট লিফটিং, জিমন্যাস্টিং। তো যেমন অর্থে আমরা লাইক নিব। বলো, কোনটা নিব? লাইক নিব। লাইক কিন্তু এখানে পছন্দ করো না, সবসময় লাইক পছন্দ করা বোঝায় না, কখনো কখনো লাইক মতো বোঝায় বা যেমন বোঝায়। লাইক এটা দিলাম। এরপরে খেলো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এগুলা হেল্প ডেজ টু গেট সাউন্ড হেল্প। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হেল্প, এটা সাহায্য করে। ড্যাশ, দেখো কি হইতে পারে? মনে রাখবা, হেল্প হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, মানে সকর্মক্রিয়া। ট্রানজিটিভ ভার্বের পরে একটা অবজেক্ট বসানো ফরজ, তার মানে তোমাকে অবজেক্ট খুঁজতে হবে। আর অবজেক্ট বসার নাউন কিংবা প্রনাউন, অবজেক্টের জায়গায় কে বসে? নাউন প্রনাউন বসে না? তার মানে এখান থেকে উপর থেকে নাউন বসাইতে হবে বা প্রনাউন বসাতে হবে। তো এই যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হেল্প, সাহায্য করে, কাকে সাহায্য করে বলো তো? কাকে সাহায্য করে? অবশ্যই ওয়ান, একজনকে সাহায্য করে, তাই না? তো একজন অর্থে আমরা কি নিতে পারি? ওয়ান নিতে পারি। বুঝতে পারছি? তাহলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হেল্প ওয়ান, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ একজনকে সাহায্য করে টু গেট সাউন্ড হেলথ, সুস্বাস্থ্যের অধিকারী হইতে একজনকে সাহায্য করে। ওয়াকিং ইজ গুড ফর অল, হাঁটা হচ্ছে সবার জন্য উপকারী। ফর দ্য চিলড্রেন রানিং, সুইমিং, প্লেইং অর্ডিনারি গেমস আর সুইটেবল, শিশুদের জন্য
দৌড়া, হ্যাঁ, সাঁতার কাটা কিংবা হচ্ছে সাধারণ যে খেলাগুলো আছে সেগুলো উপযুক্ত। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, সাম পিপল ডু নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম করে না। দে থিঙ্ক দ্যাট, তারা মনে করে যে ইট ইজ ড্যাশ অ্যান্ড মেয়ার কিলিং অফ টাইম। অনেক মানুষ আছে যারা মনে করে যে ইট ইজ ড্যাশ, এটা হচ্ছে কি বলতো, এটা মনে করে যে ব্যায়াম করাটা হচ্ছে অপ্রয়োজনীয়। অপ্রয়োজনীয় ইংলিশ কি? এর উপরে কি দেওয়া আছে? আননেসেসারি। কেমন? ওকে, তাহলে ইট ইজ আননেসেসারি অ্যান্ড মেয়ার কিলিং। মেয়ার মানে হচ্ছে তোমার কি? একমাত্র। আমি একদিন বলছিলাম না, অনলি মানে একমাত্র, মেয়ার মানেও একমাত্র। মেয়ার মানে হচ্ছে একটা অ্যাডভার্ব। মেয়ার কিলিং অফ টাইম, তারা মনে করে যে এটা একটা সময়কে নষ্ট করা। এরপরে ড্যাশ ইনফ্যাক্ট, কিন্তু প্রকৃতপক্ষে দে আর রং। তারা মনে করে যে ব্যায়াম করা হচ্ছে তোমার একটা বৃথা, অপ্রয়োজনীয়, এটা সময়কে নষ্ট করা। বাট কিন্তু তারা রং, তারা ভুল। তাহলে কিন্তু অর্থে আমরা কি নিতে পারি? কিন্তু অর্থে কি নিতে পারি? বাট নিতে পারি, বাট মামাকে নিতে পারি, তাই না? বাটটা একদম যেহেতু শুরুতে সেন্টেন্সে তারা বিটা ক্যাপিটাল লেটার দিব। বাট ইনফ্যাক্ট দে আর রং। ড্যাশ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম এর মাধ্যমে, শারীরিক ব্যায়ামের দ্বারা উই ক্যান রিমেইন, আমরা হতে পারি, আমরা থাকতে পারি, ড্যাশ, আমরা কিছু একটা থাকতে পারি, আমরা সুস্থ থাকতে পারি, স্বাস্থ্যবান থাকতে পারি, অ্যান্ড ডু আওয়ার রেসপেক্টিভ জবস প্রপারলি, এবং আমরা আমাদের প্রত্যেকের কাজগুলো ঠিক মতো করতে পারি। কিসের মাধ্যমে? শারীরিক ব্যায়াম করার মাধ্যমে। মাধ্যমে অর্থে, দ্বারা অর্থে আমরা কোনটা ব্যবহার করি বলতো? দ্বারা অর্থে কি? অন, ডাউন, ফিজিক্যাল, হেলথ, কোনটা ব্যবহার করি? অবশ্যই বাই ইউজ করি। তাহলে বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম করার মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা উই ক্যান রিমেন, আমরা থাকতে পারি। কি থাকতে পারি বলতো? আমরা স্বাস্থ্যবান থাকতে পারি। তো স্বাস্থ্যবান অর্থে আমরা কি নিতে পারি? হেলথ নিতে পারি। এখন তুমি তো বলবা যে ভাইয়া আপনি না সাফিক্স প্রিফিক্সে বলছিলেন রিমেইন হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে না অ্যাডজেক্টিভ বসে, তাহলে কেন এখানে হেলথ দিচ্ছেন? হেলথ তো নাউন তো বসাইতে পারবে না, অ্যাডজেক্টিভ বসাইতে পারবে। হ্যাঁ, আমি তোমার কথাই একমত করব যে রিমেইন মানে হচ্ছে এটা কি বলতো? রিমেইন মানে একটা লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। তো আমি যদি শুধু হেলথ বসাই, হেলথ মানে স্বাস্থ্য, এটা একটা নাউন, আমার তো বসাতে হবে অ্যাডজেক্টিভ, বাট হেলথই বসাবো। বাট এটা কোন ফর্মে বসাবো? অ্যাডজেক্টিভ ফর্মে বসাবো। হেলথের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হেলদি, স্বাস্থ্যবান। অ্যাডজেক্টিভ বানিয়ে দিলাম। উই ক্যান রিমেইন হেলদি অ্যান্ড ডু আওয়ার রেসপেক্টিভ জব প্রপারলি। বুঝাতে পারছি কিনা? ভাইয়া কি ওয়াটার করতে পারছি কিনা বলো তো? ভাইয়ের পড়া সত্যি ভাল লাগে কিনা বলো? উইদাউট ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম ছাড়া, আওয়ার হেলথ ব্রেকস ড্যাশ। শারীরিক ব্যায়াম ছাড়া তুমি যদি ফিজিক্যাল এক্সারসাইজ না নেব, তাহলে তোমার যে স্বাস্থ্যটা বা আমাদের যে শরীরটা, এটা কি যায়? এটা ব্রেক ড্যাশ। ব্রেকের সাথে একটা প্রিপোজিশন বসে একটা গ্রুপ ভার্বের মতো কাজ করে। ব্রেক ডাউন, ব্রেক ডাউন মানে হচ্ছে ভেঙে যাওয়া বা ভঙ্গুর হয়ে যাওয়া, তাই না? তাহলে কি হবে? যদি আমরা শারীরিক ব্যায়াম না নিই, শারীরিক ব্যায়াম ছাড়া আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্য ব্রেক ডাউন, আমাদের স্বাস্থ্যটা ভেঙে যায়। অ্যান্ড উই সাফার ড্যাশ ভ্যারিয়াস ডিজিজ, যেমন আমরা বিভিন্ন রোগে ভুগি, কমপ্লিকেশন মানে জটিলতা, মানে বিভিন্ন রোগ এবং জটিলতায় ভুগে থাকি, তাই না? তাহলে আমাদের স্বাস্থ্যটা ভেঙে যায়। ব্রেকের সাথে কি হবে বলো? জি নাম্বারটা ডাউন হবে, আমাদের স্বাস্থ্যের অবনতি হয়। হ্যাঁ, and we suffer dash, এবং আমরা ভুগি। মনে রাখবা সাফারের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে সাফার ফ্রম। সাফার ফ্রম মানে কি? ভুগা। বলো তাহলে এইচ নাম্বারটা কি হবে? ফ্রম হবে। যে উই সাফার ফ্রম ভ্যারিয়াস, বলো উই সাফার ফ্রম ভ্যারিয়াস ডিজিজেস এন্ড কমপ্লিকেশনস। উই শুড টেক এক্সারসাইজ অ্যাকর্ডিং টু আওয়ার এজ, আমাদের বয়স অনুযায়ী আমাদের শারীরিক ব্যায়ামটা করা উচিত। অ্যান্ড ড্যাশ কন্ডিশন, এবং কি কন্ডিশন বলো? আমাদের বয়স এবং কন্ডিশন। কি কন্ডিশন? অবশ্যই ফিজিক্যাল কন্ডিশন, আমাদের শারীরিক যে অবস্থা সেটা বিবেচনায় রেখে তারপরে আমাদের কি করা উচিত? ফিজিক্যাল এক্সারসাইজটা নেওয়া উচিত। তাহলে আওয়ার এজ অ্যান্ড কন্ডিশন, কেমন কন্ডিশন? ফিজিক্যাল কন্ডিশন। হ্যাঁ, তারপরে দেখো দেন উই ক্যান বি বেনিফিটেড ইজিলি, তারপরে হচ্ছে আমরা এইভাবে ইজিলি উপকৃত হতে পারবো ফ্রম ড্যাশ কাইন্ডস অফ এক্সারসাইজ, যে কোনো ধরনের এক্সারসাইজ থেকে আমরা তখন কি হবো? বেনিফিটেড হব। তাহলে যে কোনো অর্থ আমরা কি নিতে পারি? এখানে এনি নিতে পারি, ফ্রম এনি কাইন্ডস অফ এক্সারসাইজ। তারপর হচ্ছে আমরা যে কোনো ব্যায়াম করলে সেখান থেকে আমরা উপকারিতা পাবো, যদি আমরা আমাদের বয়স এবং শরীরের কন্ডিশন দেখে আমরা ব্যায়ামগুলো করে থাকি।
এরপরে দেখো 7 নাম্বারটা, আমার বন্ধুরা কিন্তু হয়তো আমার কল দিতে, কিন্তু আমার ফোনটা কিন্তু ফ্লাইট মোড করা, কেউ কল দিলে আসবে না, কল দিলে কিন্তু ভিডিও অফ হয়ে যায়, যেন ফ্লাইট মোড করে রাখি। অনেকে হয়তো ভর্তি হওয়ার জন্য ট্রাই করতেছে, আমাকে পাইতেছে না, অনেকে টাকা দিয়ে চিন্তা করতেছে আরে বাইরে তো টাকা পাঠাইলাম, কিন্তু ভাইয়ের মনে তো কলই ঢোকে না, মনে হয় আমার টাকা মানে একদম ভেস্তে গেছে, না জলে যাইতো না। আমি কল ধরবো, ক্লাসটা শেষ করে নিই, আমার পিঠ বেঁচে ক্লাসটা শেষ করি, এরপরে যে তাদের কল ধরবো, তাই না বলো? এটা তো আগে নিজে করো। এটা ভিলেজ মার্কেট, হ্যাঁ, গ্রাম্য বাজার। আমার বাসা কিন্তু গ্রামে, তো এটা বলতে আমি মানে 2বার দ্বিধা করি না, কেন গ্রামে বড় হয়েছি, গ্রামের ছেলেরা এমনি তোমার কি হয়, শক্তিশালী হয়, সতেজ হয়। তো এইটা তো আমার মানে লুকায় রাখার দরকার নাই, হ্যাঁ, গ্রামের পোলাওয়ান এমনিই ফিট হয় বেটা, তাই না? তো গ্রামের যারা হেরা হচ্ছে তোমার নিজেদেরকে মানে কি করো, নিজেদেরকে লুকায় রাখার দরকার নেই। আমরা গ্রামের পোলাওয়ান, হ্যাঁ, দেখতে পারো যে চিকন, বাট শরীরের মধ্যে কি আছে, এনার্জি আছে, স্ট্রেংথ আছে। দেখো যেটা বলতেছিলাম, এটা হচ্ছে গ্রাম্য বাজার, নিজে আগে ট্রাই করো, এরপরে আমার সাথে মিলাও। 2 একটা প্রিপোজিশন দি আর্টিকেল ইউজফুল মানে দরকারি, ইন প্রিপোজিশন অফ দেয়ার এন্ড ভিলেজার্স ইনটু, তাই না? এটা দেখলাম যে এগুলো আছে, এগুলো অর্থ তোমরা সবাই জানো, দেয়ার মানে তাদের, ভিলেজার্স মানে হচ্ছে গ্রামবাসী, হোয়াটএভার। দেখো ভিলেজ মার্কেট একটা গ্রাম্য বাজার, ইজ ইম্পর্টেন্ট প্লেস, একটা গুরুত্বপূর্ণ জায়গা, হ্যাঁ মশারে, এটা গ্রাম্য বাজার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা, ড্যাশ দ্য ভিলেজার্স, কাদের জন্য বলো তো? গ্রামবাসীদের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে একটা গুরুত্বপূর্ণ জায়গা, একটি অর্থে আমরা কি নিতে পারি? একটি অর্থে আমরা এন নিতে পারি, কারণ যেহেতু আইটা ভাওয়েল এন নিব, হ্যাঁ। এন ইম্পর্টেন্ট প্লেস ড্যাশ দ্য ভিলেজার্স, কাদের জন্য? গ্রামবাসীদের প্রতি, তাই না? তাহলে দিকে বা প্রতি অর্থে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করতে পারি? টু ব্যবহার করতে পারি। তাহলে কি হবে যে এ ভিলেজ মার্কেট ইজ অ্যান ইম্পর্টেন্ট প্লেস টু দ্য ভিলেজার্স, মানে গ্রামবাসীদের জন্য বা প্রতি বা দিকে একটা গ্রাম্য বাজার গুরুত্বপূর্ণ। তো এখানে কি ইউজ করতে পারি? টু ইউজ করতে পারি। এখানে কিন্তু টু নাই, হ্যাঁ, শুধু টু নাই, এখানে টু দিও না। দ্য ড্যাশ বাই অ্যান্ড সেল ড্যাশ, কারা বিক্রি করে এবং ক্রয় করে বলো তো? কারা? কারা? অবশ্যই গ্রামবাসীরা, গ্রাম্য বাজারে তো অবশ্যই গ্রামবাসীরাই আসবে। তাহলে গ্রামবাসীরা ক্রয় করতে পারে এবং যে বিক্রি করতে পারে দেয়ার ডেইলি নেসেসিটিস, তাদের দৈনন্দিন জীবনে যে পণ্য দ্রব্যগুলো আছে সেগুলোকে ক্রয় বিক্রয় করতে পারে ইন এ ভিলেজ মার্কেট, একটা গ্রাম্য বাজারে। তাহলে কারা ক্রয় বিক্রয় করতে পারে? অবশ্যই গ্রাম্য লোকেরা, গ্রামবাসীরা, ভিলেজার্স, হ্যাঁ, ওকে। তাহলে ভিলেজার্স বাই অ্যান্ড সেল দেয়ার ডেইলি নেসেসিটিস ইন এ ভিলেজ মার্কেট। এ ভিলেজ মার্কেট জেনারেলি সিটস, একটা গ্রাম্য বাজার সাধারণত বসে থাকে ইন ড্যাশ ওপেন প্লেস, একটা উন্মুক্ত জায়গায়, ড্যাশ ভিলেজ, একটা নির্দিষ্ট গ্রামে উন্মুক্ত জায়গায় বসে থাকে, তাই না বলো? তাহলে একটা উন্মুক্ত জায়গায়, একটি অর্থে আমরা কি নিতে পারি? একটি অর্থে আমরা কি নিতে পারি? এন নিতে পারি। যেহেতু একটা ঘর খালি আছে, আমি চাইলে একটা ওয়ার্ড 2বার ইউজ করতে পারবো, অলরেডি আমি এন ইউজ করছি, বাট এখানে আবার এন একটির প্রয়োজন হচ্ছে, দ্যাট মিন্স আমি এখানে কি ইউজ করবো? এন ইউজ করবো, তাই না? তাহলে ইউজুয়ালি সাধারণত এ ভিলেজ মার্কেট জেনারেলি সিটস ইন এন ওপেন প্লেস ড্যাশ দ্য ভিলেজ, একটা নির্দিষ্ট গ্রামে। দেখো নির্দিষ্ট গ্রাম বোঝাইতে আমরা কি ব্যবহার করতে পারি বলো তো? নির্দিষ্ট বোঝাইতে কি ইউজ করি? দি ইউজ করি। তাহলে কি আছে এখানে? দেখি তো দি আছে কিনা, এই যে দেখো দি আছে, তাহলে এই নাম্বারটা কি হবে বলো? দি হবে। দেখো গ্রাম মানে একটা এরিয়ার মাঝে গ্রাম অনেকগুলো থাকে না, সকল গ্রামে কি তোমার বাজার বসে না? তো একটা যে স্পেসিফিক গ্রামটার মাঝে কি আছে? বাজার বসে, গ্রাম্য বাজার বসে, হাট বসে, সেই বাজারটাকে বা সেই গ্রামটাকে ইন্ডিকেট করার জন্য আমি এখানে কি ইউজ করলাম? দি ইউজ করলাম। গ্রাম অনেক আছে, বাট নির্দিষ্ট করে গ্রামটাকে বোঝানোর জন্য, যেই গ্রামে বাজার বসে ওইটাকে বোঝানোর জন্য আমি এখানে দি ইউজ করলাম। যে ভিলেজ মার্কেট জেনারেলি সিটস ইন ওপেন প্লেস দ্য ভিলেজ, ওকে, বুঝাইতে পারছি? ইউজুয়ালি এ ভিলেজ মার্কেট ইজ ডিভাইডেড দেয়ার টু সেকশন, সাধারণত একটা গ্রাম্য বাজার 2টা সেকশনে ভাগ। ওপেন স্পেস, একটা উন্মুক্ত জায়গায় 2টা ভাগে বিভক্ত থাকে। টেম্পোরারি শপস, মানে কিছু ক্ষণস্থায়ী দোকান থাকে, এন্ড পার্মানেন্ট শপ, এবং কিছু দোকান থাকে স্থায়ী দোকান। তো দেখো তাহলে ইউজুয়ালি এ ভিলেজ মার্কেট ইজ ডিভাইডেড, মনে রাখবা ডিভাইডেডের সাথে কোন প্রিপোজিশন বসে বলো তো? ডিভাইডেডের সাথে ইনটু বসে। সাধারণত একটা গ্রাম্য বাজার
দুইটা সেকশনে ভাগ থাকে। তো ডিভাইডেড এর পরে আমরা প্রিপজিশন ব্যবহার করি ইনটু। এন্ড পার্মানেন্ট শব্দ, এ ভিলেজ মার্কেট ইজ ভেরি ড্যাশ এন্ড ইম্পর্টেন্ট। একটা গ্রাম্য বাজার হচ্ছে খুবই কি, খুবই কি বলো তো, খুবই দরকারি না? তো দরকারি অর্থে আমরা কি ইউজ করতে পারি? যে নাম্বারটা ইউজফুল ইউজ করতে পারি। ইউজফুল অর্থ কি? দরকারি। এ ভিলেজ মার্কেট ইজ ভেরি ইউজফুল এন্ড ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, ড্যাশ দ্য লাইফ অফ দ্য ভিলেজার্স, মানে গ্রামবাসীদের জীবনে এটা গুরুত্বপূর্ণ, তাই না? তাহলে গ্রামবাসীদের জীবনে এটা গুরুত্বপূর্ণ। তাহলে জীবনে শেষে কি আছে? এ আছে। এ বোঝাইতে আমরা কোন প্রিপজিশন ব্যবহার করি? ইন ব্যবহার করি। তাহলে কি হবে? ইন ব্যবহার করব। তাহলে কি হবে? এ ভিলেজ মার্কেট ইজ ভেরি ইউজফুল এন্ড ইম্পর্টেন্ট ইন দ্য লাইফ অফ দ্য ভিলেজার্স, গ্রামবাসীদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ। হিয়ার দে মিট ড্যাশ কিথ অ্যান্ড কিন। কিথ অ্যান্ড কিন মানে আত্মীয় স্বজন। কিথ অ্যান্ড কিন মানে কি? আত্মীয় স্বজন। হিয়ার দে মিট, এই বাজারটার মাঝে তারা সাক্ষাৎ করে তাদের আত্মীয় স্বজনদের সাথে, অ্যান্ড ভ্যারাইটি ড্যাশ পিপল, এবং বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন ধরনের ভ্যারাইটি মানুষের সাথে তারা সাক্ষাৎ করে থাকে এবং আত্মীয় স্বজনের সাথে। তাহলে হিয়ার দে মিট ড্যাশ, তারা সাক্ষাৎ করে বলতো কাদের সাথে? তাদের আত্মীয় স্বজনের সাথে। দেয়ার কিথ অ্যান্ড কিন, কিথ অ্যান্ড কিন মানে কি? আত্মীয় স্বজন। তাহলে তাদের অর্থে আমরা কি ইউজ করতে পারি? এখানে দেয়ার ইউজ করতে পারি, যে হিয়ার দে মিট দেয়ার কিথ অ্যান্ড কিন এন্ড ভ্যারাইটি ড্যাশ পিপল। আর একটাই বাকি আছে, সেটা কি? অফ। হ্যাঁ, পিপল, অফ পিপল মানে মানুষের, বিভিন্ন মানুষের। তাহলে মানুষের এর অর্থে আমরা অফ ব্যবহার করতে পারি, শেষে কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। এন্ড ভ্যারাইটি অফ পিপল। বুঝতে পারছো কিনা? একটু বলো তো ভাইয়াকে, যে ভাইয়া তোমাকে ওয়াটার করতে পারছি কিনা একটু বলো। হ্যাঁ, দেখো আর তিনটা আছে, একটু দ্রুত পড়াই শেষ করে ফেলি। আমি তো আবার 5 বাইট ট্রিট নিতে যাবো, আমার বন্ধু ট্রিট দিবে, আমি তো চাই না এই ট্রিট থেকে কি হই, বঞ্চিত হই। বঞ্চিত হয় ইংলিশ কি? ডেপ্রাইভড। এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে, অফ। ডেপ্রাইভড অফ, বঞ্চিত। শিখে ফেললাম। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন লিস্ট আমি খুব শীঘ্রই দিয়ে দিব, কাল পরশুর মাঝে দিয়ে দিব, যাতে আগে থেকে মুখস্থ করে ফেলতে পারো, প্যারা নেই। দেখো, বি মানে আর্টিকেল, সিভিল মানে শব্দ, বোমস মানে বোমা, হ্যাঁ, ইনোসেন্ট মানে নির্দোষ, উইদাউট মানে ছাড়া, ইম্প্যাক্ট প্রভাব, ওল্ড বৃদ্ধ বা অতীত অনেক সময় বোঝায়, আগের দিন বোঝাতে বোঝায়, ব্রুটাল মানে নিষ্ঠুর, পাশবিক, টু মানে দিকে, ফিল্ড মানে হচ্ছে কি? পূর্ণ। দেখো, ওয়ার ইজ এ কার্স ফর হিউম্যান সিভিলাইজেশন, যুদ্ধ হচ্ছে যে কোনো সভ্যতার জন্য, মানব সভ্যতার জন্য একটা কি? অভিশাপ, তাই না? যুদ্ধ হলে দেখবা যেখানে গোলাগুলি হয়, বোমা ফালে, এটা জীবনে কি কোন রাষ্ট্রের জন্য বলতো এটা কি ইউজফুল? যুদ্ধ লাগলে দেখবা ইউক্রেন রাশিয়া যুদ্ধ লাগছিল না? ইউক্রেনের জন্য অনেক ক্ষতি হয়েছে, রাশিয়ার জন্য অনেক ক্ষতি হয়েছে। যুদ্ধ কোনো সময় কি নিয়ে আসে না? পিস নিয়ে আসে না, এটা অলওয়েজ কার্স নিয়ে আসে, অভিশাপ নিয়ে আসে। তাহলে এখানে বলতেছে ওয়ার ইজ এ কার্স ফর হিউম্যান সিভিলাইজেশন ইন ড্যাশ ডেজ, আগের দিনগুলোতে, অতীতের দিনগুলোতে, ওয়ার ওয়াজ কনফাইন্ড ড্যাশ দ্য ওয়ারিয়ার্স অনলি, বলতে যুদ্ধ জিনিসটা কোথায় সীমাবদ্ধ ছিল? একমাত্র যারা যোদ্ধা ছিল। ওয়ারিয়র মানে যোদ্ধা। আগেকার সময়গুলোতে শুধু যারা যোদ্ধা ছিল ওই জিনিসগুলোতে বা ওই জায়গাগুলোতে শুধুমাত্র ওই যুদ্ধ বিষয়টা, ওয়ার জিনিসটা আবদ্ধ ছিল, কনফাইন ছিল। বাট বর্তমান সময় এটা অনেক অনেক ভাস্ট হয়ে গেছে। তো দেখো যে ইন ড্যাশ ডেজ, কোন সময়টাতে? অনেক আগের সময়গুলোতে। আগের সময় অর্থে আমরা কি ইউজ করতে পারি? ওল্ড ইউজ করতে পারি এখানে। হ্যাঁ, ইন ওল্ড ডেজ ওয়ার ওয়াজ কনফাইন্ড টু দ্য ওয়ারিয়ার্স। দেখো, কনফাইন্ড এর পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে, টু বসে, কনফাইন্ড টু, আবদ্ধ, কনফাইন্ড টু, আবদ্ধ। তাহলে এখানে কি হবে? টু মামা বসবে। তাহলে ওয়ার ওয়াজ কনফাইন্ড টু দ্য ওয়ারিয়ার্স অনলি, বাট টুডে, আজকে, অল পিপল, যত মানুষ আছে, সেটা তোমার কি হোক, সিভিল হোক কিংবা হচ্ছে কি হোক, বেসামরিকই হোক, অল পিপল বোথ ড্যাশ অ্যান্ড মিলিটারি, সেটা সভ্য কিংবা বেসামরিক, মিলিটারি হোক, হ্যাভ টু সাফার ফ্রম ড্যাশ কার্স অফ ওয়ার, এই যুদ্ধের যে অভিশাপ সেটা তোমার কি করতে হয়? ওটা ভোগ করতে হয় সব মানুষকে। কিন্তু একটা সময় শুধু ওয়ারিয়র যারা, যোদ্ধা যারা ছিল, তারাই হচ্ছে যুদ্ধে অংশগ্রহণ করতো বা যুদ্ধ সাফার করতো। কিন্তু বর্তমান সময় সকল মানুষকে এটা ভোগ করতে হয়। তাহলে অল পিপল বোথ ড্যাশ অ্যান্ড মিলিটারি, মিলিটারি মানে কি? সামরিক, তাই না? তাহলে কি হবে এখানে? আরটা কি হইতে পারে? সিভিল হইতে পারে, তাই না? তাহলে কি দিব এখানে? সিভিল দিব, তাই না? ওকে, তাহলে সিভিল বা সিভিলও দিতে পারো বা সিভিলিয়ানও দিতে পারো। তাহলে সিভিল অ্যান্ড মিলিটারি হ্যাভ টু সাফার ফ্রম কার্স অফ ওয়ার। তাহলে কার্স অফ ওয়ার কি দিতে পারি?
সাফার ফ্রম দা, হ্যাঁ কি হবে, ডি নাম্বার কি হবে, দা হবে, কারণ যুদ্ধের অভিশাপ, এখানে যুদ্ধের অভিশাপ বলতে নির্দিষ্ট করে বোঝাতে আমরা দা ব্যবহার করতে পারতাম, দা ব্যবহার করতেছি। সাফার ফ্রম দা কার্স অফ ওয়ার। নান ক্যান এসকেপ ফ্রম, কেউই কি করতে পারে না, এসকেপ মানে হচ্ছে মুক্তি পাওয়া, কেউ মুক্তি পাবে না ফ্রম দ্য ড্যাশ অফ এনিমি, শত্রুর বোমা থেকে, শত্রুর বোমা থেকে কেউই কি পাবে না, মুক্ত পাবে না বা মুক্তি পাবে না। হ্যাঁ, তাহলে বোমা ইংলিশ কি, বম্বস। হ্যাঁ, বোমা ইংলিশ হচ্ছে কি, বম্বস। হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে কি বললাম যে এখানে নান ক্যান এসকেপ ফ্রম দ্য বম্বস অফ এনিমি, মানে শত্রুর বোমা থেকে কেউই রেহাই পাবে না, মুক্তি পাবে না। রিচ সিটিজ, ধনী যে শহরগুলো আছে, ফিল্ডস ড্যাশ উইথ গ্রিন ক্রপস, রিচ যে সিটিজগুলো আছে, শহরগুলো আছে, সেগুলো হচ্ছে তোমার কি, ফিল্ডস, সেই মানে ফিল্ডগুলা, ক্ষেত্রগুলা বা ক্ষেতগুলা, সেগুলা পরিপূর্ণ, গ্রিন ক্রপস, সবুজ ফসলে পরিপূর্ণ। অ্যান্ড বিউটিফুল প্লেস, এবং সুন্দর যে জায়গাগুলো আছে, আর এফেক্টেড, সেগুলা প্রভাবিত হয় বাই ইটস ড্যাশ, যখন যুদ্ধ বিগ্রহ হয়, যখন একটা রাষ্ট্র একটা রাষ্ট্রে কি ফেলে, বোমা ফেলে, তখন সেটার প্রভাব, সবুজ ঘাস ভূমি দ্বারা যে শহরগুলো পরিপূর্ণ বা সুন্দর যে জায়গাগুলো আছে, সবগুলো হচ্ছে এটার প্রভাব ভোগ করতে হয়। জাপানের হিরোশিমা নাগাসাকিতে দিছিল না, একদম পুরা জায়গাগুলোকে একদম মানে ধ্বংস করে দিছে পারমাণবিক বোমা ফেলার কারণে। তো এখানে এই কথাটাই বলতেছে যে রিচ সিটিজ গুলা, ফিল্ডস, হ্যাঁ ক্ষেতগুলা, ক্ষেত কিসে পরিপূর্ণ, গ্রিন ক্রপস, হ্যাঁ সবুজ ফসলে পরিপূর্ণ। তো পরিপূর্ণ অর্থে আমরা কি দিতে পারি, ফিল্ড উইথ, ফিল্ড উইথ মানে পরিপূর্ণ, তাহলে ফিল্ড দিতে পারি কেন, বুঝছি কিনা, ফিল্ড উইথ গ্রিন ক্রপস, ফিল্ডস গুলা, যে ক্ষেতগুলা, যে জমিগুলা সবুজ ফসলে পরিপূর্ণ, অ্যান্ড বিউটিফুল প্লেস, অনেক সুন্দর সুন্দর জায়গা, আর এফেক্টেড বাই ইটস ড্যাশ, এই বোমার প্রভাবের আওতাভুক্ত হয় বা বোমার প্রভাব দ্বারা কি হয়, প্রভাবিত হয়। তাহলে প্রভাব অর্থে আমরা কি নিতে পারি, ইম্প্যাক্ট নিতে পারি। তাহলে কি হবে, বাই ইটস ইম্প্যাক্ট নিতে পারি। বলো ভাইয়া কি নিতে পারি, ইম্প্যাক্ট। এটার প্রভাব থেকে কোনো কিছুই কি হয় না, বাদ যায় না। ইভেন দ্য ড্যাশ সিটিজেন্স হ্যাভ টু ডাই এ ট্রাজিক ডেথ, এবং একটা রাষ্ট্রের মাঝে অনেক কি থাকে না, নির্দোষ, অনেক ইনোসেন্ট কি থাকে, মানুষ থাকে, নাগরিক থাকে, তারা হচ্ছে তাদেরকে কি করতে হয়, মৃত্যুবরণ করতে হয়, ট্রাজিক ডেথ, একটা মর্মান্তিক মৃত্যু তাদেরকে বরণ করতে হয় এই বোমা ফেলার কারণে। তাহলে ইভেন দ্য ড্যাশ সিটিজেন্স, কোন মানুষগুলা, নির্দোষ নির্মম মানুষগুলা। তো নির্দোষ বা নির্মম মানুষ, ইনোসেন্ট নিতে পারি না, এখানে কি নিতে পারি, ইস নাম্বারটা ইনোসেন্ট। হ্যাঁ, তোমরা কারা কারা ইনোসেন্ট একটু কমেন্টে জানায় যে ভাই আমি তো ইনোসেন্ট। তাহলে ভাইয়া কি বলছিলাম, even the innocent citizens have to die a tragic death. Men, পুরুষ, মহিলা, boys, children, all are dash killed dash any reason. এবং যুদ্ধ যখন লেগে যায় তখন পুরুষ, মহিলা বা ছেলে মেয়েরা, বাচ্চারা, all are killed, প্রত্যেককে হত্যা করা হয় dash any reason, কোনো কারণ ছাড়াই হত্যা করা হয়। ওকে, তাহলে হত্যা করা হয় কিভাবে, হত্যা করা হয় নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে। তাহলে এখানে কি নিব, এই দেখছো আইসে পড়ছে, আমি বলছিলাম না যে আমার বন্ধুরা ট্রিট 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 দেওয়ার সময় আয় পড়ছে, শেষ 1 মিনিট, আয় ভিতরে আয়, 1 মিনিট বন্ধু, দেখছো আমি বলছিলাম না আমার বন্ধুরা চলে আসছে হল থেকে আমার নিয়ে যাওয়ার জন্য। আমাকে 1 মিনিট এটা শেষ করি, এরপরে বাকি দুইটা নিজেরা প্র্যাকটিস করে নিও, না হয় আমি কোনো একদিন প্র্যাকটিস করাই দিব। তাহলে ভাইয়া কোথায় ছিলাম, যে বিউটিফুল প্লেস আর এফেক্টেড বাই ইটস ইম্প্যাক্ট, ইভেন দ্য ইনোসেন্ট সিটিজেন্স হ্যাভ টু ডাই এ ট্রাজিক ডেথ বাই ইটস ইম্প্যাক্ট, না না বাই ইটস ইম্প্যাক্ট তো হবেই। এরপর দেখো মেন, উইমেন, বয়েজ, চিলড্রেন্স আর কিল্ড, ছেলে মেয়েরা, বালকেরা, তারপর হচ্ছে পুরুষ, মহিলারা, প্রত্যেককে হত্যা করা হয় নিষ্ঠুর ভাবে। তো নিষ্ঠুর অর্থ কি, ব্রুটাল। তুমি এখানে ব্রুটাল বসাইলা, আই নাম্বারটা কি বসালা বলো তো, ব্রুটাল বসাইলা। যে ব্রুটাল কিল্ড। এখন তুমি বলো, তোমাকে ভাইয়া আমি শিখাইছিলাম রাইট ফর্মস অফ ভার্বে বা সাফিক্স প্রিফিক্সে তোমাকে শিখাইছি যে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝে অলওয়েজ অ্যাডভার্ব বসে। বলো কে বসে, অ্যাডভার্ব বসে। আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব, কিলটা হচ্ছে মেইন ভার্ব, আর অক্সিলারি আর মেইন ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে। তুমি যদি এখানে ব্রুটাল বসাও, ব্রুটাল মানে নিষ্ঠুর, পাশবিক, এটা একটা অ্যাডজেক্টিভ, বাট তুমি তো অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝে অ্যাডজেক্টিভ বসাতে পারবা না, তোমাকে বসাতে হবে অ্যাডভার্ব। ভাইয়া তোমাকে শিখাইছে
একটা অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব বানানো তোমাকে শিখাইছে, তো তুমি ব্রুটালি বসাবা, বাট এটার অ্যাডভার্ব ফর্মে বসাবা। অর্থাৎ আমি এখানে ব্রুটাল দিতে পারবো না, একটা এলয় যুক্ত করে আমাকে এটাকে অ্যাডভার্ব বানায় দিতে হবে। বলো ভাইয়া ওয়াটার করতে পারছি কিনা? যে ভাইয়া যেহেতু অ্যাডভার্ব বসে, আমি ব্রুটাল কিল দিলে হবে না, ব্রুটালি কিল দিতে হবে। নিষ্ঠুর ভাবে, নির্মম ভাবে, পাশবিক ভাবে হত্যা করা হয়, যে কোনো কারণ ছাড়া বা কোনো কারণ ছাড়াই হত্যা করা হয়। তো কারণ ছাড়া অর্থে আমরা কি নিতে পারি? দেখি তো এখানে কি আছে, উইদাউট নিতে হবে। তাহলে এখানে কি নিব ভাইয়া? বলো, তুমি বলো। উইদাউট বসায় দেব। তো বলো ভাইয়া, যে তোমার বন্ধু চলে আসছে, আমি তো এখন আর ক্লাস নিতে পারবো না, কি আছে? এটা হচ্ছে তোমার দ্য এনভায়রনমেন্ট ইজ ভেরি এভরিথিং অ্যারাউন্ড আস, মানে আমাদের চারপাশে যা আছে তাই হচ্ছে পরিবেশ। এটা যেটা আছে তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করিও, আটটা তো প্র্যাকটিস করাইলাম। আবার হচ্ছে কাপ্তাই লেক, খুবই সুন্দর একটা, আমি সুন্দর করে এটা উপস্থাপন করতাম তোমাকে। কাপ্তাই লেকটা যারা রাঙামাটি কিংবা হচ্ছে চট্টগ্রামের আছে তারা তো জানোই কত সুন্দর জায়গা। তো এটা একটু কষ্ট করে তোমরা নিজেরা পড়ে নিও। আর যদি মনে হয় তোমাদের কাছে কঠিন লাগছে, তাহলে ভয় কিসে? ভাইয়া আছে না, সানোয়ার ভাইয়া, ওয়াটার করার দায়িত্বই তো ভাইয়া। আগে নিজেরা প্র্যাকটিস করো, যদি না পারো ভাইয়া তোমাকে শিখাই দেবে ইনশাল্লাহ। তো ভাইয়ার জন্য দোয়া করো। হ্যাঁ, আর যেটা বলছিলাম আগে, এখনো যাদের মনে হইতেছে যে বন্ধু বা বান্ধবীরা ইংলিশে প্রবলেম, পারতেছে না, তখন তুমি বলে দেও যে আমরা হচ্ছে একটা কোর্সে ভর্তি আছি। কোন কোর্সে? মিশন ইংলিশ প্লাস কোর্স। তোরা চাইলে 500 টাকার বিনিময়ে এই কোর্সে ভর্তি হইতে পারো। জাস্ট একটু বলতে পারো, ফোর্স করা দরকার নাই, সার্ভিস সম্পর্কে বলো কেমন। আর এখন থেকে রেগুলার ক্লাস পাবো ইনশাল্লাহ, নো প্যারা, নো প্যারা। ওকে, ঠিক আছে ভাইয়া। এখন হচ্ছে হ্যাঁ খাইতে যাবো ইনশাল্লাহ, খাবো। তো ভাইয়ের জন্য দোয়া করে যাতে হচ্ছে পেটটা ভরে খাইতে পারি, বন্ধু ট্রিট দিতে আছে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।